আপনি লাস্ট বছর ইন্টারন্যাশনাল দুটো এবং ভারতের মাটিতে প্রায় 2-3টে রানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন, তো তার জন্য কংগ্রাচুলেশন। হ্যাঁ, ধন্যবাদ। আপনার এখন এজটা কত? আমার এজ হচ্ছে এখন 65। এই বয়সে অনেকে বাড়িতে বিছানায় শুয়ে থাকে, সেখান থেকে আপনি একের পর এক প্রাইজ নিচ্ছেন, উইন হচ্ছেন। ইন্ডিয়ার জার্সি পড়তে পড়তে আমার বয়স হয়ে গিয়েছে তখন প্রায় 55 বছর। 2017 সালে প্রথম আমি ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করি মালয়েশিয়ার কোচিন শহরে গিয়ে, ওখানে আমি পার্টিসিপেট করি প্রথম। দেশের বাইরের মাটিতে আমি প্রথম পদক পাই এই মালয়েশিয়ায়, এই কোচিং। আমরা শুনেছি অনেক সময় যে বেশি ছুটলে নাকি হাঁটুক হয়ে যায়। ছোটার ধরুন টেকনিক আছে, বেশি ঝুঁকে যাওয়াও যাবে না, আবার পেছন দিকে অনেকটা যেমন বুক চিতিয়ে ছোটা, অনেকে দেখবেন কোমরটা টাইট করে পেছনের দিকে বুকটাকে এগিয়ে দিয়ে পেছনের দিকে হাতটা ছেড়ে, সেটাও ধরুন কোমরে আপনার প্রবলেম হতে পারে। যারা ওয়ার্কআউট করতে মাঠে যায়, কেউ শু পরে ওয়ার্কআউট করে, কেউ খালি পায়ে করে। অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে ঘাসের উপর শিশির পড়ে তার উপরে হাঁটলে পারে ভালো হয়, কিন্তু কখনোই না সেটা। তার কারণ ফরেনের আর আমাদের দেশের ডিফারেন্সটা কোথায়? ফরেনে গাদা গাদা অ্যাথলেটিক আছে যারা ভালো ভালো অলিম্পিকের মতো জায়গায় গোল্ডের পর গোল্ড আসে, এটা আমাদের তুলনার মতো আমাদের কম। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স প্রথমেই বলে আমাদের অনেকে দেখা যায় যারা হয়তো মাঠে যায় না, পিচের রাস্তায় ছুটছে, সেটা কি বৈজ্ঞানিকসম্মতভাবে ঠিক? একটা ভালো প্রবাদ বাক্য আছে আমাদের মধ্যে, যেটা হচ্ছে এজ ইজ জাস্ট এ নাম্বার। বয়স শুধুমাত্র একটা সংখ্যা। তার আজকে জলজ্যান্ত উদাহরণ বা আজকে যিনি আমাদের গেস্ট, তিনি হচ্ছে একদম বৃহত্তর উদাহরণ। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছেন যাদের প্রতিভা আমাদের সমাজের সর্বস্তর পৌঁছায় না। যেখানে আমাদের মিডিয়া বা আমাদের নিউজ চ্যানেলগুলো বড় বড় ক্রিকেটারদের রিপ্রেজেন্ট করে, সেখানে দাঁড়িয়ে এরকম আমাদের মফস্বল মতো শহরে অনেক ভালো ভালো প্রতিভাবান ব্যক্তি আছেন যারা ভারতের মুখ উজ্জ্বল করছেন। বেসিক্যালি আমাদের বঙ্গবন্ধুর লক্ষ্য সেই ধরনের মানুষদের খানিকটা হলেও যদি তাদের প্রতিভা মানুষের কাছে তুলে ধরা যায়, তারই প্রচেষ্টায় আজকে পডকাস্টে আমরা একজন অ্যাথলেটিককে পেয়েছি যার বয়স 65। আজকের পডকাস্টে যিনি অতিথি, তিনি হচ্ছেন অজয় কুমার মণ্ডল। তিনি একজন প্রাক্তন হাই স্কুলের টিচার এবং একজন অ্যাথলেটিক, যিনি ভারতের হয়ে খেলে অনেক দেশে তার প্রতিভার প্রদর্শনী করতে পেরেছেন। ওনার অ্যাচিভমেন্টের তালিকা অনেক বড়। উনি ইন্ডিয়ার হয়ে খেলে পৃথিবীর অনেকগুলো দেশে গিয়ে তিনি প্রতিভার প্রদর্শনী করেছেন, সঙ্গে আমাদের ভারতের মুখ অনেক বেশি উজ্জ্বল করতে পেরেছেন। এই বয়সে এসেও তিনি তার ডিসিপ্লিন এবং তার রুটিনের জন্য তিনি কতটা ফিট এবং তার অ্যাথলেটিক জীবন কীভাবে শুরু হয়, পুরো জার্নিটা আমরা জানবো। পডকাস্টের শেষ পর্যন্ত দেখুন, ইন্সপায়ার হবেন অনেকটাই এবং অনেক ভালো লাগবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্যার, প্রথমেই সরি, কারণ আপনার আজকে ঘুমের টাইমটা আমরা ডিস্টার্ব করছি, কারণ আপনার যে টাইমটা হবে তাতে আজকে আমাদের পডকাস্ট টাইমটা পেরিয়ে যাবে। আগেই সরি। না, সেটা কোনো ব্যাপার না, ওটা এমনি মাঝে মধ্যে তো হয় এরকম ব্রেক, ওটা কোনো ব্যাপার নাই, বাইরে গেলে তো হয়। আচ্ছা, হয়, অন্যটা কোনো ব্যাপার না, হয় ব্রেক হয়। যাই হোক, আর দ্বিতীয়ত আপনাকে কংগ্রাচুলেশন, সেটা হচ্ছে আপনি লাস্ট বছর ইন্টারন্যাশনাল দুটো এবং ভারতের মাটিতে প্রায় 2-3টে সেগমেন্টই আপনি রানের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন বা কোনো র্যাঙ্ক করেছিলেন, তো তার জন্য কংগ্রাচুলেশন। হ্যাঁ, ধন্যবাদ জানাই সব থেকে আপনার চ্যানেলকে এবং চ্যানেলের সকল সদস্যকে। এরকম অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে নিজেকে তো ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। বেসিক্যালি আমাদের আপনার মতো লেজেন্ডকেই আমাদের এই পডকাস্ট থ্রু যদি প্রেজেন্ট করা যায়, সেটাই আমাদের লক্ষ্য আর কি বেসিক্যালি। স্যার, আপনি গত বছর ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডের 60+ এজে রানে ফার্স্ট হয়েছেন, সেই ফিলিংসটা কেমন ছিল? সেটা তো ধরুন আপনার যেমন ছোটোবেলায় যে কোনো বাচ্চা যখন রানিং ইভেন্টে যখন উইন করার পর যেমন উচ্ছ্বাস প্রকাশ করে, তো ঠিক সেই রকমই ছিল, ভীষণ ভালো লাগে সেই সময়টা, বিশেষ করে যখন সেই স্টেডিয়াম থেকে হাততালির আওয়াজ বা চেস করার যে আওয়াজটা থাকে, আর আমাদের ইন্ডিয়ান যারা আমার বন্ধুরা যখন স্টেডিয়ামে থাকে যে মন্ডলজি চলিয়ে আর থোড়া হয়, এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তখন মনে হয় আরও বেশি শক্তি পেয়ে গেছে। মিল্খা সিংয়ের কথা মনে পড়ে? আপনি ভীষণ ভালো লাগে। আমাদের ভারতবর্ষে অ্যাথলেটিক্সের উনি সর্বা, উনি আমাদের পথ দেখিয়েছেন অ্যাথলেটিক্সে। ওনার আমি তো মনে করি আমার কাছে উনি ঈশ্বরের মতন। আপনার এখন এজটা কত? আমার এজ হচ্ছে এখন 65। এই বয়সে অনেকে বাড়িতে বিছানায় শুয়ে থাকে, বেসিক্যালি শুয়ে থাকে মিনস হাঁটাচলা করতে ইচ্ছা করে না, বা
আপনার বেশি কিছু কাজ করতে ইচ্ছে করে না, সেখান থেকে আপনি একের পর এক জায়গায় গিয়ে প্রাইজ নিচ্ছেন, উইন হচ্ছেন। এই অনুপ্রেরণা মানে এই ভালো লাগাটা কোথা থেকে? ভালো লাগাটা সব থেকে ছোটোবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমার জন্মভূমি হচ্ছে অবিভক্ত মধ্যপ্রদেশ, এখন যেটা হচ্ছে ছত্তিশগড় হয়েছে। আচ্ছা। তা সেখানে জন্ম হওয়ার পর, বড় হওয়ার পর এখানে তারপর আমরা চলে আসি বেঙ্গলে। তারপরে খেলাধুলো আমার শুরু হয়, কেডিআই ভর্তি হই 74 সালে। 77 সালে যখন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি, তখনই আমার একটা স্কুল মিটগুলোতে তখন অত আগ্রহ ছিল না, আর জানতামও না। গ্রামের থেকে আসা ছেলে, তো মিট হয়ে গেছে 77 সালে যখন, মিট না, অ্যানুয়াল স্পোর্টসের যখন হচ্ছে সিলেকশন ট্রায়াল হয়ে গেছে, একটা ইভেন্ট শুধু বাকি ছিল। আমি এসে শুনলাম যে আজকে একটা সিলেকশন ট্রায়াল হবে, তো আমি সেখানে নেমে পড়েছিলাম। এবং নেমে পড়ে হার্ডেলস, আমার মনে আছে খুব, হার্ডেলস ছিল শুধু বাকি, ওই ইভেন্টটা হচ্ছে আপনার হিট হতে। তো আমি ফার্স্ট হয়েছিলাম। এবং ফাইনালে, যেদিন অ্যানুয়াল স্পোর্টসের ফাইনালের দিন, সেদিন আমি হচ্ছে আমার যারা প্রতিযোগী ছিল তাদের থেকে আমি, তারা যখন 3টে হার্ডেলস পার করে, আমি তখন ফিনিশ করে ফেলি। তো সেই দেখেই আমার মাস্টারমশাই ছিলেন শ্রদ্ধেয় আমাদের ভবানীবাবু, উনি বললেন না, এই ছেলেকে আমার হচ্ছে মহুকাতে নিয়ে যেতে হবে, নামাতে হবে। এবং মহুকাতে আমার মনে আছে খুব, আমাদের গোবিন্দ কাটোয়া পৌর গোবিন্দ ময়দানে হয়েছিল। তো সেখানে আমি হচ্ছে 3টেতে ফার্স্ট, 200, 400, 800-তে ফার্স্ট হয়েছিলাম। এবং সেইখান থেকে সিলেকশন পেয়েছিলাম আমি। সে বছর উদ্বোধন হলো আমাদের স্কুল গেমস দিয়ে জেলার, দুর্গাপুরে হচ্ছে নেহরু স্টেডিয়াম। তো সেখানে অংশগ্রহণ করেছিলাম। সেই আমার জীবনের শুরু হয়। তারপর থেকে তো চলছে প্রায়, এখন আমার মানে খেলাধুলোর করার বয়স হয়ে গেছে প্রায় 48 বছর, মানে একইভাবে চলছে। হ্যাঁ, মধ্যেখানে কিছুটা ব্রেক হয়েছিল, সেটা হচ্ছে এখান থেকে যখন আমি হচ্ছে পড়াশুনো পাঠ চুকিয়ে যখন আমি হচ্ছে কর্মসূত্রে মধ্যপ্রদেশে যখন পৌঁছাই, তখন কিছুটা আমার হয়েছিল, তাও সেখানে চালাতাম আমি। তো যখন মধ্যপ্রদেশের আগ্রহটা আরও বাড়ে, মধ্যপ্রদেশে যখন আমি হচ্ছে অল ইন্ডিয়া কোল মাইন্স এবং হচ্ছে মধ্যপ্রদেশের ওপেন, আমি হচ্ছে ওখানে ওই 3টে ইভেন্টে ফার্স্ট হই, 1500, 3000, 5000। ওইখান থেকে আরও আমার জেদ চাপে এবং হচ্ছে আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তখনই চেষ্টা করতাম যে খেলাধুলোর সাথে কী করে আরও বেশি করে ইনভলভ হওয়া যায়। তো হচ্ছে ঈশ্বরের কৃপায় সেই সুযোগটা আমি পাই। কৌশিকগ্রাম উচ্চ মাধ্যমিক স্কুলে কর্মসূচিতে এখানে জয়েন করি, এবং তারপর থেকেই ছেলেদের সাথে খেলাধুলো তো চলতেই থাকে এবং আরও ইনভলভ হয়ে যাই। এবং মাস্টার মিটে তখন প্রত্যেক ভারতবাসীরই একটা আগ্রহ থাকে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার জার্সি পরার বা একটা ব্লেজার পরার। একদম, এটা তো সকলেই থাকে, সেটা সেরকম আমারও ছিল। তো কবে করতো, এই যে ইন্ডিয়ার জার্সি পড়তে পড়তে আমার বয়স হয়ে গিয়েছে, যখন পেলাম যখন প্রায় 55 বছর। হ্যাঁ, তো সেই 55 বছরে 2017 সালে প্রথম আমি হচ্ছে ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করি মালয়েশিয়ার কুচিন নামে জায়গায়, কুচিন শহরে গিয়ে ওখানে আমি পার্টিসিপেট করি প্রথম ইন্ডিয়ার হয়ে। তার ফিলিংসটা কেমন ছিল, মানে প্রথম জার্সি পরে? হ্যাঁ, ইন্ডিয়া জার্সি পরে প্রথম, যেমন হচ্ছে, তো ধরুন হচ্ছে প্রথমে, হ্যাঁ, আমরা এই ছোট শহর থেকে বড় হওয়া মানুষ, না প্লেনে চাপতে পারি, না কোনো কিছুই জানি না। ধরুন আমার একজন ছিলেন, তো যিনি টিম ম্যানেজার বেঙ্গলের, আমরা 5 জনা ছিলাম বেঙ্গল থেকে। তো আমি তার পেছনেই ছাড়িনি যে যদি হারিয়ে যায়, এরকম অবস্থা ছিল। প্রথমবার যখন প্লেনে যাচ্ছি এবং প্লেন থেকে নামা, কীভাবে নামতে হবে, কীভাবে কী করতে হবে, বাথরুম লিখেছে, বাথরুমও যেতে পারছি না ভয়ে, যে কী ব্যাপার, কী না কোনো কিছুই একদম জানি না। ওনাকে কেবল জিজ্ঞেস করছি কী করবো দিদি, কী করবো, এরকম করে। যাই হোক, পৌঁছানোর সবথেকে যেটা হচ্ছে, যেদিন হচ্ছে মিট যেদিন শুরু, সেদিন সকালে গিয়ে যখন দেখলাম ইন্ডিয়ার জার্সি, আরও সবাই এসছে, আরও সবাই অন্য হোটেলে ছিলেন, তারা যখন এসছে, তখন আমার মনের মধ্যে এবং মনে তখনই একটা জেদ চেপেছিল, আমাকে এখানে পজিশন পেতেই হবে, ইন্ডিয়ার হয়ে আমাকে পদক আনতেই হবে। হ্যাঁ, তো সেই প্রথমে আমি বাইরের মাটিতে
দেশের বাইরের মাটিতে আমি প্রথম পদক পাই হচ্ছে ওই মালয়েশিয়ায় এই কুচিং সারওয়াক স্টেডিয়ামে। আপনার তো জেদ চেপেছিল, আপনাকে করতে হবে, বাট আপনি অনুপ্রাণিত কোথা থেকে হয়েছিলেন যে আমাকে অ্যাটলিস্ট নিনজার জার্সি পরতে হবে বা আমি এই জায়গায় অ্যাচিভ করব, সেই অনুপ্রেরণা কোথা থেকে জন্মায়? প্রথম অবস্থায় বলি যে আমার বাবা ছিলেন ভালো ফুটবলার ছিলেন। ও, সেকালে বেশ ভালো, তখন হচ্ছে ভালো টিম ছিল কাটোয়ার AKBK, আমোদপুর কাটোয়া, বর্ধমান কাটোয়া, এই টিমের হয়ে উনি খেলতেন। এবং আমার দিদি বা বোন এরাও খুব ভালো অ্যাথলেট ছিলেন, কিন্তু যেহেতু মেয়ে তাদের অতটা আগ্রহ ছিল না, আর ততটা এগোতেও পারেনি। হ্যাঁ, তখন এগোতে পারেনি। এবং আমি যখন ওদের দেখেই খেলাধুলো শুরু করি, এবং আমার বাবা খুব আগ্রহ ছিলেন, উনি কখনও এই স্পোর্টস কিটসের ব্যাপারে কখনো কার্পণ্য করেনি। যখন যেটা বলেছে এটা কিনতে হবে ওটা কিনতে হবে একদম সঙ্গে সঙ্গে। এবং যখন আমি ব্যাংকে ছিলাম, ব্যাংকে থেকে আমি যখন এই খেলাধুলোর শিক্ষক অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, মধ্যপ্রদেশে আপনি কর্মসংস্থায় গেলেন, ওখানে ব্যাংকের আপনি? হ্যাঁ, ব্যাংকে ছিলেন। আচ্ছা, ব্যাংকে ছিলাম। তো সেখান থেকে যখন আমি বলি যে আমি ফিজিক্যাল টিচার হিসাবে জয়েন করব, আমি বেঙ্গল চলে যাব, তো বাবা কিন্তু কখনো আমাকে বাধা দেননি। যেটা হচ্ছে সেখানে ধরুন সেই সময় ব্যাংকের সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ভালো, কিন্তু বাধা দেননি। তিনি বলেছেন না, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। এবং আমি এখানে সে জয়েন করার পর ভীষণ করে, যেমন হচ্ছে পাখি একটা খাঁচায় বন্দি করে রাখা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়, সেই রকম মতন, মানে ভীষণ সেই ফিলিংসটা আমার ভীষণ। যেদিন জয়েন করি সারা রাত আমার ঘুম আসেনি, যে আমি এই জায়গাটা আমার নিজের জায়গা, আমি এখানে পৌঁছে গেছি, এই জায়গাটা ফিলিংসটা। মানে বলতে গেলে আপনার বাবা আপনার একদম 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 মানে প্রথম আদর্শ, যাকে দেখে আপনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এই বয়সে এসে অনেক মানুষ ক্লান্ত হয়ে যায়, ছোটাছুটি হাঁটা, সেখান থেকে আপনি মাইলের পর মাইল মাঠে ছুটছিলেন বা ছোটেন এখনও। এই শরীরচর্চার জন্য বা ছোটাছুটির জন্য বা সুস্থ থাকার জন্য বয়স কতটা আপনার এফেক্ট ফেলে শরীরে? এক তো হচ্ছে মানসিক ব্যাপারটা সবথেকে বড় ব্যাপার। মানসিক ব্যাপারটা যদি থাকে, তারপর শারীরিক ব্যাপার তো থাকবেই। ধরুন আমার সাথে ধরুন হচ্ছে অনেকেই আমার বন্ধু বান্ধব আছে, তারা ধরুন আর মাঠেও যেতে পারেন না শারীরিক সমস্যা থাকার জন্যে। এইটাকে কাটাতে গেলে মানসিকটাকে জোর বাড়াতেই হবে। আর শারীরিক ব্যাপারটা হচ্ছে অল্প 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 করে সেইটাকে কিন্তু ডেভেলপ করা যায়, ইমপ্রুভমেন্টটা করা যায় সেটা। আচ্ছা, আস্তে আস্তে করে। সে একবারেই আপনাকে যদি বলা হয় যে আপনি 5 কিলোমিটার দৌড়ান, সেটা সম্ভব না। সেটাকে হয়তো প্রথম দিনে হয়তো আপনার হচ্ছে 400 মিটার, তারপরের দিন তার হচ্ছে পরের মাসে হয়তো 600 মিটার, এই করতে 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 ইনক্রিজ করা যায়, এটা না যায় না। আর স্পিডের ব্যাপার যেটা হচ্ছে, সেটা তো ধরুন জন্মগত ব্যাপার। যেমন হচ্ছে ওশিয়ান বোল্ট, হ্যাঁ, আমার তো মনে হয় উনি ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন ওকে ওই ব্যাপারটার জন্যই। হ্যাঁ, ওইটা তো ভগবানের দেওয়া জিনিস, বিশেষ করে স্প্রিন্টাররা ওটা ধরুন প্র্যাকটিস করেও হয় না, ওটা একদম ইনবর্ন চলে আসে। আপনি এতক্ষণ যা যা বললেন সব পজিটিভ বললেন, আপনার জার্নি, আপনার জব, আপনার ফার্স্ট জব, আপনার এই করতে কোনো সমস্যার সম্মুখীন হয়নি যে আপনি একটা জায়গা ছাড়ছেন, মধ্যপ্রদেশে ছিলেন, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল এলেন, মাস্টারি চাকরি করছেন, আবার মাঠে আসা, এর মধ্যে কোনো সমস্যার সম্মুখীন? হ্যাঁ, সমস্যা তো প্রচুর হয়েছে। যে সমস্যা যেমন হচ্ছে অনেক সময় দেখা গেছে যে হয়তো আমি ফার্স্ট হয়েছি অথচ সিলেকশন পাইনি। তা জানা গেল যে এরকম হচ্ছে যারা কর্মকর্তা আছে তাদের জানা গেল যে কী ব্যাপার, আমি সিলেকশন পেলাম না কেন? তো বলে না, আপনি নমসে আসেননি। আমি একটা গল্প বলি যে একবার আমরা গিয়েছিলাম এখান থেকে, কাটোয়া থেকে 3 জন গিয়েছিলাম। তো 3 জন আমরা হচ্ছে জেলা মিটে অংশগ্রহণ করেছিলাম এবং সেখান থেকে সিলেকশনের যাওয়ার কথা আপনার স্টেটে। তো ধরুন আমি ফার্স্ট হয়েছি ব্রড জাম্পে ফার্স্ট হওয়ার পর দেখা গেল আমাকে 3টে জাম্পই দেওয়া হলো, রেকর্ড করার জন্য সেই জাম্পটাও দেওয়া হলো, মানে দরকার নেই, আপনি এতেই হয়ে যাবে, ফার্স্ট হয়ে গেছে। কিন্তু সিলেকশনে যখন হচ্ছে পাবলিশড হলো তখন দেখলাম আমার নাম নেই। তো মন তো খুব খারাপ, এরকম নাম হলো না কেন। সঙ্গে সঙ্গে আমাদের এখানে বাদলদা বলেছিলেন, এনআইএসের শেষে তিনি হচ্ছে ইস্টার্ন জোনের হচ্ছে চিফ হয়েছিলেন, উনি থাকতেন তখন বর্ধমানে। তো আমি ওনার কাছে চলে গেলাম একদম দৌড়াতে দৌড়াতে, যে দাদা এরকম আমাকে একটা ফাইনাল জাম্প আমাকে না দেওয়া হয়েছে, অথচ আমাকে বলা হলো যে না, আপনি সিলেকশন হয়নি। তো বলে বেশ, আমি যাচ্ছি। তো আমার বলার সঙ্গে সঙ্গেই
উনি এলেন, এসে বলে কেন ওনাকে তো একটা জাম ওকে তো জাম দেওয়া একটা উচিত ছিল, ফাইনাল জাম রেকর্ড করার জন্যে, সেটা তো আপনারা দেননি। তখন আমাকে কিন্তু সিলেকশন দেওয়া হয়েছিল। এরকম ঘটনা বহু আছে। ওই তো বলছি আমার যে মাস্টার মিটেও যেমন হচ্ছে 14 সাল থেকে 16 সাল পর্যন্ত ফার্স্ট হতাম, কিন্তু সিলেকশন পেতাম না। তার কারণ ওই বলা দর্শাতে যে আপনি নমসে আসেননি। অথচ দেখা হতো যে ন্যাশনাল মিটে আমার থেকে বহু 4th 5th যারা হয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করছে, এরকম হয়েছে। তো সেরকম ধরনের ঘটনা তো আছেই, মানে রাজনীতি সব জায়গায় রয়েছে। হ্যাঁ, এটা হয় এটা। এবং কিছু কিছু যেমন প্র্যাকটিস ক্ষেত্রেও অনেক সমস্যা হয়েছে। কোনো মাঠে কাছে প্র্যাকটিস করতে, সেখানে হয়তো বলে না এখানে আপনি প্র্যাকটিস করবেন না, আপনাকে লিখিতভাবে দিতে হবে, এরকম হয়েছে। হ্যাঁ, এমনও হয়েছে। আমাদের কাটো এরকম কাটো এরকম ধরনের হয়েছে যে না মানে আপনাকে মাঠের হতে প্র্যাকটিস করতে গেলে আপনাকে দরখাস্ত দিতে হবে। তো সেরকমও হয়েছে, কিছু দরখাস্ত দিয়েছি, তারপরে হয়তো মাঠে প্র্যাকটিস করেছি। বর্তমানে কিন্তু সেই সমস্যাটা এখন আর নেই। যে মাঠেই প্র্যাকটিস করি, যেখানেই প্র্যাকটিস করি, ভীষণ সহযোগিতা পাই প্রত্যেকটা মাঠেই। ধরুন টিএসসি মাঠে আমি এখন নয় প্রায় 12-13 বছর প্র্যাকটিস করি, আমি হচ্ছে গোবিন্দ ফিল্ডেই প্র্যাকটিস করি। আচ্ছা, ওখানটা কোনো অসুবিধা নেই, কোনো কিছুই না। এখন সব জায়গায় অবারিত দ্বার, কাটা কলেজেও তাই মাঠে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ভারতী ভবন মাঠেও তাই, এগুলো প্র্যাকটিস, আর সেই অসুবিধা নেই। তবে এরকম অসুবিধা মানে কি বাধা যেটা বলছেন আপনি, বাধা তো আসেই, সেগুলো ওভারকাম তো করতেই হবে সেগুলো। কিছু কিছু ক্ষেত্রে যেমন সবথেকে বাধা ছিল ফিনান্সিয়াল বাধাটা আমাদের, যেটা হচ্ছে বাইরে খেলতে গেলে পারে অনেকটা টাকাই ধরুন হচ্ছে জমা দিতে হয়। তা সেইটা প্রথম অবস্থায় কিন্তু বেশ কঠিন ছিল, এবং যার ফলে আমি বেশ কিছু যেমন হচ্ছে করোনার টাইমে যেমন আমাদের হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে সিলেকশন পেয়েছিলাম, জাপানে ছিল। তো জাপানে সেটা আমি পোস্টপন্ড হয়েছে, কিন্তু আমি তখন টাকাটাও আমি জোগাড় করতে পারিনি। এবং কিন্তু বর্তমানে সেই অবস্থাটায় আর নেই, কারণ হচ্ছে আমার এখন স্পন্সরশিপ আছে, এবং সেই স্পন্সরশিপ হচ্ছে স্পন্সর করেন হচ্ছে পিকে খান্ডেলওয়ালা ম্যাট্রিস অ্যান্ড ফার্নিচার প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, বাইরে গেলে পরে পুরো খরচটাই উনি আমাকে দিয়ে দেন, এবং খুব ভালো মানুষ। উনি আগে থাকতেই বলেন যে আমাকে পাঠিয়ে দিন, আমি করে দেবো, আপনার যা কিটস লাগবে যা লাগবে, কিন্তু সেগুলো সব কিছু নিই না, শুধু যেটুকু বিদেশে যাওয়া আসা খরচ বা থাকা খরচ সেইটুকুই আমি ওনার কাছ থেকে নিই। এইটা একটা সমস্যাটা গেছে। বর্তমানে কোনো সমস্যা তেমন নেই। এখন হচ্ছে রেগুলার 2017 সাল থেকে এখনও আমি ইন্ডিয়া টিমে আছি, এবং হচ্ছে চলছে, ওইভাবেই চলছে এখন। মানে ইন্ডিয়া টিমে মাস্টার টিম গেলে পারে সেই সুযোগগুলো পাই একদম। আমি এই জায়গাটা খুব ক্লিয়ার করবো, যারা নতুন রানার জন্য মাঠে যাচ্ছে বা যারা প্র্যাকটিস করছে, আপনি ইকোনমিলি একটা কথা বলেন, ফাইন্যান্সিয়াল, যে একটা মোটা টাকা জমা দিতে হয়, এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন যে মোটা টাকা কেন দিতে হয়, কী পারপাস, এবং স্পন্সরশিপ পেতে গেলে কীরকম মানসিকতা থাকা দরকার বা কী কী থাকা দরকার। যেমন এখনকার বর্তমানে যেমন হচ্ছে এই মাস্টার মিটের এবং হচ্ছে আমাদের ওপেনেও একদম 16 বছর বয়স পর্যন্ত যে সমস্ত বাচ্চারা খেলতে বিদেশে যাবে, তাদের সবটাই খরচটা কিন্তু বিয়ার করতে হয় নিজেকে। সে টাকাটা কাদের, মানে এই যে আপনি টাকা জমা রাখা, এবং ধরুন যেখানে হচ্ছে বিদেশে যখন যাব আমরা, তার প্লেনের ভাড়া, সেখানে গিয়ে থাকা খাওয়া, সেইগুলো সব কিন্তু বিয়ার করতে হয় নিজেকে পার্সোনালি। সেটা জমা দিতে হয় কাউকে, আগে জমা দিতে হয়, অ্যাসোসিয়েশনকে জমা দিয়ে দিতে হয়। আচ্ছা, অ্যাসোসিয়েশনকে জমা দিতে হয়, অ্যাসোসিয়েশন সেখানে পেড করে। যতদিন না মানে যখন আমার যাওয়ার কথা হবে, যতক্ষণ আমি টাকা জমা দিচ্ছি ততক্ষণ আমার যাওয়ার ফাইনাল আপনি হচ্ছে ছাড়পত্র পাবেন না। মানে সরকার সেখান থেকে কোনো হেল্প করে না? না, সরকার এই ব্যাপারগুলো মাস্টার মিট আর হচ্ছে 16 বছর বয়স পর্যন্ত, বাদ বাকিগুলো কিছু কিছু হচ্ছে অ্যাসোসিয়েশনগতভাবে তারা কিছু সাহায্য করে। আর এই যে স্পন্সরের কথা বললেন, মানে স্পন্সরশিপ পেতে গেলে কিভাবে যেতে হয়, মানে কি স্পন্সরশিপটা সবটাই হচ্ছে প্রাইভেট ব্যাপার। তো এবার ধরুন কোম্পানি আপনাকে যদি পছন্দ হয়, তাকে আপনার হচ্ছে অ্যাক্টিভিটি দেখে তবেই স্পন্সরশিপ পাওয়া যায়। যে আমি কোনো জায়গায় অ্যাপ্লাই করলাম যে আমি স্পন্সরশিপ পাবো, বা আমার হচ্ছে আপনাকে নাও পেতে পারেন। আপনাকে যদি পছন্দ হয় আপনার অ্যাক্টিভিটি, তবেই আপনার হচ্ছে স্পন্সরশিপ পাওয়া যায়, তাছাড়া কিন্তু পাওয়া যায় না। স্পন্সরশিপ পেতে গেলে অবশ্যই তার ব্র্যান্ডের কোনো একটা কিছু আপনাকে ইউজ করতে হয়। হ্যাঁ, ব্র্যান্ডের যেমন হচ্ছে আমি বললাম তো, আমার যেটা হচ্ছে স্পন্সরশিপ আছেন, সেখানে আমাকে জার্সিও ব্যবহার করতে হয়, ওনাদের ট্র্যাকস্যুট ব্যবহার করতে হয়, ব্যাগ থেকে এভরিথিং সেগুলো ব্যবহার করতে হয়, এবং সেগুলোকে আমার হচ্ছে যেমন হচ্ছে
যখন আমি মেডেল জিতি সেই পোডিয়ামে আমাকে সেটাকে অন্তত শো করতে হয়, মিডিয়া যখন কভারেজ করে সেটাকে আমাকে ওই ব্যাপারটা বলতে হয়। স্যার, আপনি দিনে কতক্ষণ প্র্যাকটিস করেন, মানে কতটাই মাঠে থাকেন, কতক্ষণ রানিং করেন? মানে এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুনেছি অনেক সময় যে বেশি ছুটলে নাকি হাঁটু ক্ষয়ে যায়, বা বেশি ছুটতে নেই, বেশি হাঁটতে নেই, মানে এই সাথে কতটা, মানে আপনার দিক দিয়ে কী অভিমত বিষয়টা? না দেখুন, এটা তো শারীরিক ব্যাপার, এটা ধরুন হচ্ছে প্রত্যেকের এটা পুরোটাই আলাদা হয়। সেটার বেশি ছোটা মানে কি, ধরুন যে যার হচ্ছে এবিলিটি আছে তার তো ধরুন সেই প্রবলেমটা হয় না, বা সায়েন্টিফিকভাবে যদি ছোটা হয় বিজ্ঞানসম্মতভাবে সেটা ছুটতে পারে, সেই অসুবিধাটা নেই। এবার ধরুন হচ্ছে যদি বিজ্ঞানসম্মতভাবে যদি না ছোটা হয়, ক্যাজুয়ালভাবে বা অন্যভাবে ছোটা হয়, তাহলে তো ইনজুরি আসতেই পারে। এগুলো ইনজুরি আসতে পারে, অবশ্যই আসতে পারে। বিজ্ঞানসম্মত মানে ছোটা, সেটা কীরকম বিষয়? আপনার টেকনিকগুলো, যেটা ছোটারও ধরুন টেকনিক আছে। আচ্ছা, যেমন হচ্ছে সবথেকে ভালো আমরা টেকনিক দেখেছিলাম 100 মিটার রেসে ওশান বোল্টের। তার হচ্ছে পায়ের থেকে মাথার পর্যন্ত যে অ্যাঙ্গেলটা, যেটা প্রপার অ্যাঙ্গেল থাকা উচিত, সেটা একদম আছে। বেশি ঝুঁকে যাওয়াও যাবে না, আবার পেছন দিকে অনেকটা, যেমন হচ্ছে আমরা গোদা বাংলায় যেটা বলি হচ্ছে বুক চিতিয়ে ছোটা। অনেকে দেখবেন কোমরটা টাইট করে পেছনের দিকে বুকটাকে এগিয়ে দিয়ে পেছনের দিকে হাতটা ছেড়ে, সেটাও ধরুন হচ্ছে কোমরে আপনার প্রবলেম হতে পারে। আবার অনেকে দেখি যে হচ্ছে ভীষণভাবে পাটা তোলে হাইনি, এটা প্রয়োজনই নেই, সেটাও হচ্ছে পায়ের ইনজুরি আসতে পারে। আবার অনেকজনের দেখি পেছন দিকে আবার হচ্ছে পা অনেকের দিয়ে যায়, সেটাও ধরুন শক্তি ক্ষয় অনেকটা বেশি হয়, সেটা কোনো কাজেই লাগে না দৌড়ানোর ক্ষেত্রে। মানে যারা রানিং করছে তাদের এই বিষয়গুলো অবশ্যই টেকনিকটা প্রপার টেকনিক হতে হয়। যারা প্র্যাকটিস করে এমনি জাস্ট এক্সারসাইজের জন্য ছোটে, বা যারা নর্মালি ওয়ার্কআউট করতে যায় তাদের ক্ষেত্রেও তাই, যে কোনো জিনিসই প্রপার হওয়াটাই ঠিক। আপনার যেটা হচ্ছে আপনার যে পরিশ্রমটা বেশি হবে, কাজের কাজ কিছুই হবে না। সেই জন্য একদম প্রপার যেটা হচ্ছে ছোটার যেটা নিয়ম একদম, সেটা আপনার সেইভাবেই ছুটতে হবে। হাতের অ্যাকশনটাও সেরকম থাকতে হবে। বেশি আননেসেসারি হাত আপনার শোল্ডার লেভেল থেকে যদি উঠে যায়, তাহলে তো শক্তিটা অপচয় হচ্ছে, মানে প্রয়োজনই নেই। আপনি ছোটার জন্য একটা টেকনিক বলছেন বিজ্ঞানসম্মত, হাঁটার জন্য কি সম্পূর্ণ টেকনিক আছে? অবশ্যই। আমরা যেমন নর্মালি হাঁটি, এটা হাঁটা নয়। হাঁটার হচ্ছে পুরোটাই হচ্ছে, হাঁটার প্রথম নিয়ম হচ্ছে আপনার দুটো পায়ের মধ্যে একটা পা আপনার মাটিতে থাকতেই হবে। দৌড়ানোর ক্ষেত্রে দেখুন দুটো পাই এয়ারে থাকে, কিন্তু হাঁটাতে একটা পা আপনাকে মাটিতে থাকতেই হবে। একটা পা তোলার সঙ্গে সঙ্গে আরেকটা পা যেন পড়ে, মানে মধ্যেখানে গ্যাপ না থাকে। এবং হচ্ছে আপনার কখনো নি ভাঙা যাবে না, হাঁটু ভাঙা যাবে না হাঁটার জন্য। আর ছোটার জন্য হাঁটু ভাঙতে হবে। হ্যাঁ, হাতের অ্যাকশনও তাই। আপনার হচ্ছে যেমন আমরা বলি পেন্ডালুমের মতন, যেমন হচ্ছে দোলে পেন্ডালুম, হাঁটারও ক্ষেত্রে তাই। এটা পেন্ডালুমের মতন দুলতে পারলে কোমর যত আপনার দুলবে তত আপনি ভালো হাঁটতে পারবেন, ভালো ওয়াকার হবেন। আচ্ছা, মানে তবে আমার ওয়ার্কআউট পারফেক্ট হবে যদি আমি আমার হাত দুলবে, হাঁটু ভাঙবে না, পা ঠিকঠাক পড়বে। হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রপারলি হলে পারে তবেই ভালো ওয়াকার হওয়া যাবে এবং হাঁটাটাও ঠিক কাজে লাগবে। এখন অনেক সময় দেখা যায় যারা সুগার হয়, বেসিক্যালি রোগ, যদি আপনি ডাক্তার না, তবু আমি আপনার জন্য জিজ্ঞাসা করি, যেহেতু আপনি অ্যাথলেটিক, আপনি বিষয়টা জানবেন। শরীরে অনেক মানুষ হাঁটে, সুগারের পর হাঁটাতে দেখেছি, এবং বলে ডাক্তার আমার শোনা কথা, কোনো ডাক্তারের কথা বলবো না, যে 20 মিনিট বা 40 মিনিট ধরে হাঁটতে হয় যাতে ঘাম ঝরে, সুগার মেনটেন্স থাকে। সেখানেও কি একটা টেকনিক আছে নাকি নর্মালি? না, ওটা টেকনিক নেই। ওটা হাঁটতে মানে ঘাম ঝরাতে হবে। হ্যাঁ, ঘাম ঝরাতে হবে, মেন হচ্ছে ঘামটা ঝরাতে হবে। অনেকেই বেশিরভাগ দেখি যে সুগার ডাক্তারবাবু বললেন যে না আপনাকে সকালে হাঁটেন, তখন হাঁটা শুরু করেন। এইটা হচ্ছে আমাদের বিশেষ করে মফস্বল শহরে এটা নিয়ম। হ্যাঁ, ডাক্তারবাবু না বললে কিন্তু তার আগে আমরা মাঠে যাই না। ডাক্তারবাবু বললে তারপর থেকে মাঠে যাই, এবং মাঠে যাওয়ার সঙ্গে দেখেছি আমি অনেকেই সে হেলতে দুলতে ক্যাজুয়ালভাবেই হাঁটছেন। আমিও মাঠের মধ্যে থাকি, অনেকজনকেই বলি, অনেকেই জিজ্ঞেস করে যে আমার হচ্ছে সুগার কমছে না বা আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। তো আমি বলি যে কেন বাড়বে না, আপনি তো যাভাবে হাঁটছেন সেই স্টেপে গুনে 1 2 3 1 2 3 করে আপনি হাঁটছেন, ওই স্পিডটাকে বাড়াতে হবে, অন্তত ঘামটা ঝরুক আপনার। হ্যাঁ, ক্যালোরিটাই আপনি বার্ন করলেন না, যে ক্যালোরি সারাদিনই খেলেন, যে ক্যালোরিটা আপনি হচ্ছে আর্ন করলেন সেটা আপনার বার্ন হলো না, তা আপনার সেটা তো জমা হবেই, সেটা তো আপনার হচ্ছে ফ্যাট বাড়বেই, তাহলে তো কোনো লাভ নেই।
যারা হাঁটে বা ছোটে তাদের একটা জিনিস দেখা যায়, মাঠে গেলে দেখা যায় যে হেডফোন কানে গুঁজে হয় কোনো বঙ্গমাত্রা পডকাস্ট শোনে না কোনো মিউজিক শোনে। তো আলটিমেটলি সেটা কি ঠিক? না, কখনোই ঠিক না। কারণ আপনার হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেক মানুষেরই যে কাজটা করবেন আপনি, সেটা মনোযোগ সহকারে করা উচিত। আচ্ছা, আপনি একসঙ্গে দুটো কাজ করছেন, কি করে সম্ভব একটা মানুষের? আপনি গানও শুনছেন, আবার হচ্ছে আপনি হাঁটছেন। আচ্ছা, ব্রেনকে একবার আমি বলছি আমার মিউজিকটাও লিসেন করতে, আবার আমার হাঁটার দিকটাও খেয়াল রাখতে। দুটো কাজ কখনোই সম্ভব নয়। সেই জন্য একটা কাজ করুন। আপনি যখন গান শুনবেন, আপনি বসে আরামে গান শুনুন না। আবার হয়তো আপনি যখন হাঁটছেন, যখন হাঁটুন, তাহলে পরে আপনার হয়তো কতটা পেস দিলেন আপনি হাঁটাতে, কতটা ল্যাপ দিলেন আপনি, সেগুলো আপনি তো বুঝতে পারবেন। সেগুলো আপনার মাইন্ড, মানে আপনার হচ্ছে 4টে ল্যাপ দিলেন, এরপর 5টা ল্যাপে আমি হাঁটছি, 6টা ল্যাপে হাঁটছি, আমার হচ্ছে কভার হলো। আপনি গেলেন, আপনি গান শুনছেন না, ল্যাপ দিচ্ছেন, এটা ঠিক আমার মনে হয় কাজ হয় না। তোমার যারা এখন থেকে মানে হাঁটে বা ওয়ার্কআউট করে বা এক্সারসাইজ করে, তাদের মিউজিক শোনাটা উচিত না। হ্যাঁ, পরে শুনবেন আপনি, কিন্তু সেই সময়টা শুনে যে ওয়ার্কআউট করছেন, ওয়ার্কআউট করুন। ঠিক, হাঁটা বা এক্সারসাইজ বা দৌড়ানো যেটাই করছি আমরা, তার জন্য একটা বিজ্ঞানসম্মত নিয়মে যাওয়া উচিত। অবশ্যই। ঠিক, তার সাথে খাওয়া দাওয়াটা তো একটা ম্যান্ডেটরি জিনিস। অবশ্যই। একজন অ্যাথলেটের ধরুন হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ওয়ার্কআউট করেন। আপনার যারা আমাদের ইন্ডিয়ান অ্যাথলেটরা 7 থেকে 8 ঘন্টা ওয়ার্কআউট করার পর তার ওই যে ধরুন খাবার অতটা সময়ও থাকে না, এবং সব জিনিস খাওয়াও যায় না। যেটা সবথেকে হচ্ছে হাইলি প্রোটিন জাতীয় খাবার, সেই খাবারগুলি তাদের হচ্ছে দেওয়া হয়। এবং প্রত্যেক মানুষেরই তাই, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় আমরা হচ্ছে যে খাবারটা খাই, সেটা আপনার ফরেনে দেখেছি অনেক কম খাবার খায় তারা, আরও কিন্তু কম খায়। হ্যাঁ, তাদের অনেক বেশি স্ট্রেংথ, অনেক বেশি আপনার স্ট্যামিনা। বিশেষ করে তারা হচ্ছে হাই প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খায়, মানে বাকি এক্সট্রা খাবার কিছু খায় না এরা। এটা গেল অ্যাথলেটিকের। নর্মাল যারা, ধরুন আমি ওয়ার্কআউট করছি, সকালে উঠে ওয়ার্কআউট করি শুধু আমি ফিট থাকার জন্য, তার জন্য কি আমার খাবারটাকে মেনটেন করতে হবে? শরীরে যেটা পারমিট করবে সেটা খাওয়াই উচিত। আমার যে ইচ্ছা হলো সেটা খেয়ে দিলাম, তা শরীরে আমার পারমিট করছে না, আমি সেটা খাচ্ছি মুখের টেস্টের জন্য, সেটা না করাই উচিত। আমরা আজকে পডকাস্টের সময় আগে আপনাকে, মানে শুরুর সময় আপনাকে সরি বলেছিলাম, কারণ আপনার ঘুমের আজকে অনেকটা দেরি হয়ে যাবে। আপনার ডেইলি রুটিনটা কি? মানে এটা জানার এর পিছনে একটা কারণ আছে, আপনি আগে ডেইলি রুটিনটা বলুন আপনার। আমি প্রতিদিনই সকালবেলায় ভোরবেলায় 3:40 থেকে 45-এর মধ্যে উঠে পড়ি। আপনার বয়সটা আরেকবার বলুন সবাইকে। আমার 65। 65। আপনি ঘুম থেকে করেন 3টে থেকে 3:30-এর সময়? হ্যাঁ। আচ্ছা, 3:45-এর আমি উঠি। আচ্ছা, ওঠার পর আমি হচ্ছে ফ্রেশ হয়ে যাওয়ার পর বাইসাইকেল নিয়ে আপনি হচ্ছে 4:10-15 মধ্যে ঢুকে যাই মাঠে। আচ্ছা, ওইখান থেকে আমার ওয়ার্কআউট শুরু হয়। ওইখান থেকে ওয়ার্কআউটস, এবং হচ্ছে এক একটা দিনে এক এক রকম শিডিউল আছে, 7 দিনে 7 রকম শিডিউল আছে। তার মধ্যে আবার আছে ক্লাবে জিম আছে। আপনি জিমেও যান? হ্যাঁ, জিমেও যাই। তারপরে আছে এই শীতকালটা বাদ দিয়ে অন্য সময়টায় হচ্ছে সুইমিংয়ে করি। এইগুলো করতে হয়, তার কারণ হচ্ছে মাসেলে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মাসেল বা প্রত্যেকটা জয়েন্টস সেইভাবে স্ট্রং থাকে না, কিছু না কিছু ঘাটতি থাকে। সেই জায়গাটাকে ডেভেলপ করার জন্যে এগুলো করা। এবং সেখান থেকে ধরুন মাঠ থেকে আমি ব্যাক করি আমার ওই 8:35-40-এর, মানে 8টার যেদিন মধ্যে জিমে যাই সেদিন 9টা আবার বেজে যায়। মানে 9টার মধ্যে আপনার একটা দিন কভার হয়ে যায়, তুলনামূলক যদি ধরা হয়। হ্যাঁ, ছোটা, জিমে যাওয়া, বেসিক কাজ, সেটা একটা টাইম পুরো কভার হয়ে যায়। একটা টাইম। আর আমাদের হয়তো 8টার সময় ঘুম ভাঙে স্যার। তারপরে স্যার, তারপরে ধরুন বাড়িতে একটু টিফিন করি। টিফিনও ধরুন নর্মাল খাবার, আমরা যেহেতু মফস্বল সামনে পাওয়া যায় সব রকমই, একটু চা, তার সাথে একটু বিস্কিটস, ডিম সিদ্ধ, কলা, তারপরে হচ্ছে আমাদের এখানকার যেটা হচ্ছে রুটি, তার সাথে সবজি, মিষ্টি থাকে। দুপুরে খাবার মাছ, মাংস, ডিম একটা থাকেই। তারপর ঘুম থেকে উঠে ধরুন হচ্ছে সিজনাল ফ্রুটস, এটা 12 মাসই খাই। 12 মাসে ফিক্সড? 12 মাস। মানে আপনি যে রুটিনটা বলছেন আপনার 12 মাসের জন্য? 12 মাস। লাস্ট কত বছর ধরে আপনি কন্টিনিউ করছেন? প্রায় 20 বছর তো হবেই এরকম এই রুটিনটা। তারপরেরটা দিনের? তারপরেরটা বিকেলবেলা বা বাচ্চাদের নিয়ে আমার একটা কোচিং ক্যাম্প আছে ওই মাঠেই। ওই বাচ্চাদের নিয়ে, যেহেতু স্কুলটা যখন আমি রিটায়ারমেন্টের পর, তখন আমার ছাত্রছাত্রীরাই, তাদের বাচ্চারা এখন বেশ বড়ো হয়েছে,
তারা বললো যে স্যার আমাদের এই বাচ্চাগুলোকে আমাদেরকে তো মানুষ করেছেন, এই বাচ্চাগুলোকে মানুষ করতে হবে। তো সেই নিয়ে তাদের নিয়েই শুরু হয় আমার বিকেলবেলাটা। সেখানেও প্রায় আপনার ধরুন হচ্ছে 200-250 বাচ্চা আছে সেখানে রানিং। হ্যাঁ, সেখানে হচ্ছে অ্যাথলেটিক্সের কোচিংটা পুরোটাই দিই। আচ্ছা। সেখানে একদম প্রথমেই আমরা শুরু করি 6 বছরের বাচ্চা, 6-এর নিচে বাচ্চা আছে, ফিজিক্যাল ফিটনেসটা শুরু করি। সেটা টার্গেট আছে আমার 5-6 বছরের মধ্যে আমাদের জাতীয় লেভেলের কোনো অ্যাথলেট তৈরি করা। খানিকটা আমরা এগিয়ে গেছি, যেমন কিছু বাচ্চা আমাদের ইতিমধ্যে আমাদের জাতীয় লেভেলে 2জন বাচ্চা শুরু করেছে, কিডসরা তাদের ইভেন্টগুলো করছে। তো এরকম একটা টার্গেট আছে। আপনি কি এর মধ্যে জিমন্যাস্টিকটাও আছে না শুধুমাত্র? জিমন্যাস্টিক, ফ্লোর জিমন্যাস্টিক আমাদের এর মধ্যে আছে। আচ্ছা, সেটা মাঠেই হয়? মাঠেই হয়, কারণ আমাদের কাটোয়া শহরে আপনার হচ্ছে অ্যাপারাটাস নিয়ে জিমন্যাস্টিকের সেই সুযোগ নেই, ফ্লোর জিমন্যাস্টিক্সটাই আছে। সেই ফ্লোর জিমন্যাস্টিকটা আমরা শেখাই ওর মধ্যেই। তারপরে স্যার? তারপরে সন্ধ্যেবেলায় বাড়ি আসি, বাড়ি এসে একটু টিফিন করি। টিফিন করার পর একটু খোঁজখবর নেওয়া, বিদেশে ধরুন বন্ধুরাও ফোন করে, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে সব বন্ধুরা আছে, সেই পাঞ্জাব থেকে আপনার, কেরল থেকে আপনার হচ্ছে ত্রিপুরা থেকে, উত্তরপ্রদেশ, সব জায়গায় বন্ধুরাই মাঝে মধ্যে আমাদের খোঁজখবর সব নেওয়া হয়। এইটা আমাদের পর্বটা চলে। তারপরে হচ্ছে ধরুন আপনার রাত্রিবেলা হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর আবার একটু বইপত্র দেখি, নিউজ চ্যানেলগুলো একবার দেখি, দেখার পর হচ্ছে ওই 10টার মধ্যে শুয়ে পড়ি। এটা হচ্ছে সারা দিনের রুটিন। বাহ। বেসিক্যালি আমি এই প্রশ্নটা করার আগে বললাম, এটা কারণটা হচ্ছে যে আপনার রুটিনটা এখনকার সময় ফলো করা খুব টাফ সব সাধারণ মানুষ, আমার মনে হয়। কারণ আপনার 65 আপনি ভোর 3:30 টু 4:45 সময় উঠছেন, সেখান থেকে ম্যানেজ করে টোটালটা করে 10টার মধ্যে ঘুমাচ্ছেন। জীবনে কী কী পরিবর্তন হয়েছে, মানে আপনার এই রুটিন, আপনার এই এক্সারসাইজ, আপনি আজকে এই বয়সে এসে, আমি বারবার বয়সটা বলছি, বেসিক্যালি বয়সটা ম্যাটার না, বাট আপনি এই জায়গায় দাঁড়িয়ে এত স্পিড, এত আপনার মানে পর্ব জীবনের যেগুলো আপনি অতিক্রম করে এসেছেন, সেখানে জানি জীবনে কী কী চেঞ্জ হয়েছে আপনার? জীবনে চেঞ্জ মানে ধরুন সব থেকে তো বলবো যে এই অ্যাথলেটিক্স করার ফলে, খেলাধুলোর সঙ্গে জড়িত থাকার পরে নিয়ম অনুবর্তিতা আর হচ্ছে সময় অনুবর্তিতা, ডিসিপ্লিন, এইটাকে তো ভীষণভাবে তৈরি করে দিয়েছে। কখনো আমি আমার স্কুলে আমার হচ্ছে লেট প্রেজেন্ট হয়নি, কখনো লেট প্রেজেন্ট হয়নি। আমি একদম আর্লি গেছি এবং হচ্ছে সবার শেষে বাড়ি এসেছি। এটা বড় কথা। কোনো জায়গায় কোনো মিটিং বলুন বা কোনো জায়গায় কোনো মিটে বলুন, কখনো আমি হচ্ছে লেটে আমি পৌঁছাইনি, আমি আগে পৌঁছিয়েছি। অনেকে আমার বন্ধুবান্ধবরা মজা করে বলে, এই তুমি আগে এসে বসে আছো। আমি না, এটা ডিসিপ্লিন, এই জায়গাটাকে আর ব্রেক করতে বলো না, এই জায়গাটাকে আর পারবো না। এটা চলে এইভাবে। বাহ। আর শারীরিকভাবে কী কী চেঞ্জ হয়েছে? শারীরিকভাবে তো ধরুন প্রথমে বলে পারফরমেন্সের দিক থেকে আমি দেখলাম যে আমার রেকর্ড আছে এখনও মাস্টার্স গেমসের 800 মিটারে 55 বছর বয়সে করেছিলাম বরোদাতে। তো তার থেকে টাইমিং এখন ভালো, 65 এখন টাইমিং এখন ভালো। বলেন কি? আমার গত 23 সালের যা রেকর্ড, তার তুলনায় এবছর হচ্ছে আমার হচ্ছে 25 সালের টাইমিং অনেক কমে গেছে। আপনার হচ্ছে 400 মিটার বলুন, 800 মিটার বলুন, 1500 মিটার, এবং হচ্ছে সবথেকে আমার যিনি কোচ তিনি হচ্ছেন বরুণ মণ্ডল, আপনার চিত্তরঞ্জনের আপনার হচ্ছে রেলের ফ্যাক্টরিতে উনি হচ্ছে এমপ্লয়ি, এবং উনি হচ্ছেন আপনার এয়ারফোর্সের কোচ ছিলেন উনি। আমি ওনার কাছ থেকে টিপস নিই। প্রথম যখন আমি আসি 800, 1500 এবং 5000 মিটার আমি দৌড়াতাম। তুমি আমাকে দেখি বলে, অজয় শোনো, তুমি ওই 5000 মিটার তোমার হচ্ছে ওই কষ্ট তোমার করার দরকার, তোমার যা স্পিড আছে তুমি 400 মিটারে তুমি ইজিলি তুমি ন্যাশনালে পজিশন পাবে। তো ওনার কথা শুনে আমি হচ্ছে এসেছিলাম 400 মিটারে। আমি হচ্ছি এবছরও আমি 400 মিটারেও ফার্স্ট হয়েছি স্টেটে। গত বছরেও ন্যাশনালে 3টেতেই 400, 800, 1500 3টেতেই ফার্স্ট হয়েছি। এবং গত জুন মাসের যেটা হচ্ছে বাংলাদেশে মিট হয়েছিল, সেখানেও হচ্ছে ভালো প্রতিযোগী ছিলেন আমার সঙ্গে একজন ভালো, তিনি হচ্ছেন শ্রীলঙ্কান, বাংলাদেশে ছিলেন, শ্রীলঙ্কার একজন ভালো প্রতিযোগী ছিলেন আমার সঙ্গে।
তো সেখানে আমি 400, 800, 1500 মিটারে 3টে দিয়ে ফার্স্ট হয়েছি, এবং আমি দেখেছি যে আমার হচ্ছে টাইমিং অনেক বেটার হয়েছে আগের তুলনায়। এবছর আমি যেমন হচ্ছে হ্যামস্ট্রিংয়ে একটু চোটের জন্য আমি ওইখান থেকে 400 মিটারটা একটু ছেড়ে বেরিয়ে আসতে চাচ্ছি, এবং সেখানে আমি আপনার হচ্ছে ম্যারাথন শুরু করেছি এবং ম্যারাথনে সাকসেসফুল হয়েছি। যেমন হচ্ছে টাটা ম্যারাথনে আমি সিনিয়র সিটিজেনে ফার্স্ট হয়েছি, এবং হচ্ছে জেবিজি গ্রুপের সেখানে আমি ফার্স্ট হয়েছি, এবং হচ্ছে সামনে আমাদের হচ্ছে ক্যালকাটা পুলিশ ম্যারাথন আছে, আমার যা টাইমিং 10 কিলোমিটারে, তো আশা করছি 1 থেকে 3-এর মধ্যে থাকবই। এটা আপনি যেভাবে বলছেন তাতে তো বারবার মনে হচ্ছে আপনার বয়সটা কমে গেছে, বাড়ছে না। কমেনি অনেকেই ছাত্রছাত্রীর মজা করে বলে, একদম যেগুলো বাচ্চা যেগুলো 6 বছরের নিচে সেগুলো এসে কোলে বসে গেলে দাদু, হ্যাঁ অনেকে দৌড় দাদু বলে। হ্যাঁ, যখন আপনাদের এই সামনে দিয়ে রাস্তা দিয়ে আমি মাঝে মধ্যে সপ্তাহে একটা দিন আগে করতাম, এখান থেকে আপনার কাটোয়া থেকে বেরিয়ে গিয়ে একদম দাঁইহাট রেল স্টেশন থেকে আবার ব্যাক করে হচ্ছে কাটোয়া আমাদের যে টিএসি গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে আসতাম। এখনও মাঝে মধ্যে আমি প্র্যাকটিস করি ওইটা ম্যারাথনটা সপ্তাহে একটা দিন। তো রাস্তার মধ্যে অনেকেই দেখতাম উৎসাহিত করতে, সেই দাদা ভালো আছেন তো, এরকম চলে, খুব ভালো লাগে, মজা লাগে যে সবাই খোঁজখবর নেন। বা মাঠে যেদিন না যায় সেদিন তার পরের দিন বিভিন্ন প্রশ্ন জানেন, কী ব্যাপার আপনি আসেননি কেন? হ্যাঁ, বাড়ির বউরা, সে আবাল বৃদ্ধ বনিতা সবাই জিজ্ঞেস করে কী ব্যাপার মাস্টারমশাই আসেনি, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, তার মানে এই কারণের জন্য আসেনি। ব্যাস, উপভোগ করছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভীষণ আনন্দে আছে, ভীষণ লাইভ, মানে কী বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এনজয় করছি ভীষণ। বাহ। জীবনে কোনো একঘেয়েমি লেগেছে? মানে আপনি 20 বছর ধরে টানা একটা রুটিনে চলছেন, রোজ মাঠে যাচ্ছেন, রোজ ছুটছেন, বা যারা রোজ এক্সারসাইজ করে রানার্সের জন্য, একঘেয়েমি লাগে কোনোদিন? মানে আপনার কোনোদিন লেগেছে একঘেয়েমি? না না না, কারণ হচ্ছে আমার এই যে 7 দিনের শিডিউলটা 7 রকম আছে। সপ্তাহে ধরুন 3 দিন জিমে যাই, অ্যাথলেটিক্স প্র্যাকটিস আলাদা সেদিন থাকে, সেদিন যেহেতু 3 দিন জিমে যাই, 2 দিন আপনার হচ্ছে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে সুইমিং যাই। অ্যাথলেটিক্স প্র্যাকটিসেরও আমার হচ্ছে 7 দিনের 7 রকম আছে। একদিন হয়তো দেখা গেল হচ্ছে 400 মিটার করলাম, একদিন হচ্ছে 1500 করলাম, রিপিটেশন দিলাম, তারপর হয়েছে কোনো দিন দেখলাম এবিসি এক্সারসাইজ, কোনো দিন দিলাম স্প্রিন্ট, একদিন করলাম ম্যারাথন করলাম একদিন। এরকমভাবে 7 দিনে 7 রকম রুটিন আছে, এবং সেটা সিজন অনুযায়ী বা চেঞ্জ করি সেটা। আচ্ছা, সেটা আমার কোচ বললাম যে আমাদের বরুণ মণ্ডল যিনি আছেন, যেভাবে বলেন সেভাবে, উনি যেভাবে বলেন যে আমার এইটা প্রবলেম হচ্ছে আমি কি করব, উনি বলেন যে তুমি এইটা করো, এইটা এই জায়গাটা এইটা করো, এই জায়গা সে চেঞ্জ। কোচের কথা শুনে অবশ্যই গুরু আমার বয়স যতই হোক তিনি আমার গুরু তো গুরু। এবং শেখার বয়স নেই। আমি অনেক জায়গায় আমি দেখেছি প্রত্যেকটা মিটেই কিছু না কিছু আমার ভুল হয়, কিছু না কিছু ভুল হয়, সেটা প্রত্যেকটা মিটেই সংশোধন করি, এবং হচ্ছে ছোটোদের কাছ থেকেও শিখি। হ্যাঁ, যে হারে এটা করলে পারে কী হবে রে, এটা করলে পারে কেন এটা আমার এরকম হলো, হ্যাঁ এরকম হয়। আমি একবার একটা মিটের আমার খুব মনে আছে, দুর্গাপুরে হচ্ছিল, তো দুর্গাপুরে হওয়ার সময় আমি নিজেই বললাম কত মিটার ট্র্যাক, বললো 300 মিটার। আমি সব জানি, স্টার্টিং হওয়ার পর দেখলাম ফিনিশ করলাম, তখন বলছে যে না এটা ফিনিশ নয়, ওই সামনে যান, সামনেটা ফিনিশ, সামনে বলছে না ওইটা আরও গিয়ে ওখানে ফিনিশ, এরকম দিয়ে আমি সেখানে সেকেন্ড হয়ে 3বার ব্রেক করেছি করে সেখানে। আমি জানি যে এইটা কিন্তু আমি সেই দিন ভুল করে ফেলেছি। এটা হচ্ছে এরকম ধরনের ভুল মাঝে মধ্যে তো হয়। মানে আপনার শেখার ক্ষেত্রে এখনও আছে? হ্যাঁ, শেখার বয়স নেই, শেখার তো একদম ছোটোদের কাছ থেকে এখনও শিখি। বিভিন্ন এক্সারসাইজ বলুন, বিভিন্ন ট্রিক্স বলুন শুনি, তাদের কাছে শিখি। এবং হচ্ছে বিশেষ করে ফরেনে যখন যাই, তাদের এক্সারসাইজ, তাদের হচ্ছে এগুলো আমার খুব ভালো লাগে, এবং তাদেরগুলো অনেকটাই নকল করার চেষ্টা করি। ফরেনের আর আমাদের দেশের ডিফারেন্সটা কোথায়? অ্যাথলেটিক্সের মধ্যে ডিফারেন্স, কারণ ফরেনে গাদা অ্যাথলেটিক আছে যারা ভালো ভালো অলিম্পিকের মতো জায়গায় গোল্ডের পর গোল্ড আসে, যেটা আমাদের তুলনার মতো আমাদের কম। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স প্রথমেই বলে আমাদের পরিকাঠামোর তো একটা বিরাট ব্যাপার। আমাদের ধরুন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই ধরুন আমাদের ব্যবহার করা যায় এরকম হচ্ছে 400 মিটার সিনথেটিক ট্র্যাক বলতে আপনার সাই, আর হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর আছে, তো আইআইটি খড়গপুর শুধুমাত্র ব্যবহার করে আইআইটি ছেলেমেয়েরা। যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হচ্ছে ট্র্যাক আছে ধরুন হচ্ছে, সেটা শুধুমাত্র প্র্যাকটিস পারমিশন থাকে না,
শুধুমাত্র সায়ের প্র্যাকটিসের তাও ধরুন আপনার হচ্ছে বাইরে থেকে প্র্যাকটিস করা যায় না, সেখানে পারমিশন নিতে হয়, সেখানে করা, এই একটা বিরাট অসুবিধা। সিনথেটিক ট্র্যাকে খুব কম আমাদের, যেটা হচ্ছে পাঞ্জাব বা অন্য স্টেটগুলোতে যেমন আছে প্রচুর পরিমাণে, সেটা আমাদের এখানে খুব কম সিনথেটিক ট্র্যাক। ফরেনে তো আরও বেশি, ফরেনে তো ভীষণভাবে, এবং হচ্ছে তাদের হচ্ছে অ্যাটাচ হচ্ছে আপনার জিমনাসিয়াম থেকে আরম্ভ করে প্রত্যেকটা একদম অ্যাটাচ মাঠের সঙ্গে। তারা হচ্ছে প্র্যাকটিস করতে করতে তারা হচ্ছে জিমে যায়। আমাদের যেমন মাঠ থেকে ছেড়ে গিয়ে আবার 15 মিনিট গিয়ে সেখানে জিমে যেতে হয়। তারপরে যেটা হচ্ছে আমাদের এখানে জিমের ইনস্ট্রাক্টর নেই, নিজেকে বা ছবি দেখে করতে হয়। কিন্তু ওখানে আপনার যেটা সমস্যা হচ্ছে সেটাকেই আপনার স্পেসিফিক কোন মাসেলটার আপনার পাওয়ারটা কম আছে সেটাকে বাড়াতে হবে, কী করলে বাড়বে, সেগুলো একদম হচ্ছে ইনস্ট্রাক্টররা বলে দেন সেগুলো। ইনফ্রাস্ট্রাকচার মেইন আরও বলতে পারেন। আর একটা হচ্ছে আবহাওয়াগত দিক তো আছে। আবহাওয়াগত এফেক্ট হয়? হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। কীরকম? যেমন হচ্ছে আপনার ধরুন হচ্ছে ইউরোপ দেশগুলোতে ঠান্ডা, ভীষণ ওয়ার্কআউটের আপনার সময় বেশি দিতে পারে। আমাদের এখানে ধরুন হচ্ছে আধ ঘন্টা হচ্ছে ওয়ার্ম আপ করার দরকার হয় না, গা গরম এমনিই হয়ে যায়, গা ক্লান্তি চলে আসে, সেটা ওদের মধ্যে হয় না। যেটা মানে যত ঘাম ঝরবে তত ক্লান্তি হবে, ওদিকটায় সেটা হয় না। হ্যাঁ, সেটা হয় না। যারা অ্যাথলেটিক করতে চায় না, যারা নর্মাল এক্সারসাইজ করতে চায়, তাদের কোন ফর্মুলা যাওয়া উচিত? এতক্ষণ প্র্যাকটিস করা দরকার আছে কি, বা কতক্ষণ টাইম ধরে করা উচিত নর্মাল ফিট থাকার জন্য? নর্মাল ফিট থাকার জন্য আপনার শরীরটা যতটুকু পারমিট করবে ততটুকু করাই ভালো। মানে হাঁটা হোক, হ্যাঁ হাঁটা হোক, দৌড়ানো হোক, এবং শুধু হাঁটা বা দৌড়ানো, অনেকেই অ্যাথলেটরা দেখি যে আপনার হচ্ছে মাঠে গেল, ওকে 2 পাক দৌড়ালো, দিয়ে আবার চলে এলো বাড়ি। কখনোই করা উচিত না। কারণ হচ্ছে দৌড়ানোর আগে আপনার হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, কারণ হচ্ছে মাসেলগুলো সব ইনঅ্যাক্টিভ থাকে। সে অবস্থায় আপনি যদি দৌড়াতে যান আপনি চোট পেতে পারেন। মানে যারা নর্মাল এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে একই নিয়ম? একই নিয়ম। আচ্ছা, আপনি দৌড়ালেন, আপনার যারা সামান্য আপনার হচ্ছে মাসেলগুলো বা জয়েন্টসগুলো একটু নড়াচড়া করলেন, তারপর আপনি দৌড়ান, তাহলে আপনার চোট পাওয়ারটা ভয়টা কম। ওয়ার্কআউটের ক্ষেত্রে তাই, মানে হাঁটার ক্ষেত্রে তাই? প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। হাত পাগুলো আপনি নড়ান, অন্তত জয়েন্টগুলো একটু নড়ুক। আফটার ওয়াক বা আফটার রানিংয়ের পরে অবশ্যই সেটা হচ্ছে সবথেকে আমরা বলেছি কুল ডাউন। তখন তো আপনার ধরুন মাসেলগুলো একদম হচ্ছে অ্যাক্টিভ থাকে, এবং মাসেলগুলো অ্যাক্টিভ থাকলে পরেই তারপরে আমরা ছেড়ে দিলাম আর মাসেলটাকে কুল ডাউন করলাম না, এটা ঠিক নয়। চোট পাওয়ার ভয় বেশি, এবং হচ্ছে অ্যাথলেটের স্থায়িত্বটা অনেকটা কমে যায়। সেই জন্য আপনি যেটা ওয়ার্কআউট করলেন হচ্ছে সেটাকে অন্তত আস্তে 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 কুল ডাউন করে, সেটা বসে একটু রেস্ট, হ্যাঁ বসে রেস্ট দিন। আপনি হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ আছে কুল ডাউনে, সেগুলো আপনি করুন। সেগুলো করলে পরে আপনার হচ্ছে ইনজুরি হওয়ার ভয় থাকে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে স্থায়িত্বটা অনেকটা দিন বাড়বে। যে অনেক অ্যাথলেট দেখা যায় যে 2 বছর 4 বছর খেলি, তারপরে হচ্ছে ইনজুরিতে বসে গেল, বাস ওই ওয়ার্কআউটের পর আপনার হচ্ছে কুল ডাউন না করে, আপনার স্ট্রেচিংগুলো না করে, এইগুলো করার ফলেই এগুলো হয়। স্যার, যারা ওয়ার্কআউট করতে মাঠে যায়, কেউ শু পরে ওয়ার্কআউট করে, কেউ খালি পায়ে করে। শু পরে ওয়ার্কআউট করার সুফল কুফল কি? যারা খালি পায়ে করে তাদের ক্ষেত্রে কোনো এক্সট্রা বেনিফিট আছে কি না? প্রথমেই তো আমি সাজেস্ট করবো যে খালি পায়ে না করা উচিত। অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে যে এই ঘাসের উপর শিশির পড়ে তার উপরে হাঁটলে পারে ভালো হয়, কিন্তু কখনোই না সেটা। তার কারণ হচ্ছে এক তো ধরুন হচ্ছে স্কিন ডিজিজ হওয়ার ভয় থাকে, দ্বিতীয় হচ্ছে হুক আর হওয়ার ভয় থাকে। সেই জন্য খালি পায়ে একদম উচিত নয়। তারপর তো ইনজুরি হতেই পারে, কোথায় কাঁচ আছে, কোথায় পেরেক আছে, কোথায় কী আছে এটা তো বোঝা যায় না। অনেকটা পাটা প্রোটেকশন থাকে, সব আঙুলগুলো একসঙ্গে জড়ো থাকে, জুতো পড়লে পারে, এটার তো বেনিফিট আছেই অবশ্যই। কিন্তু ডাক্তারি ভাষা অনেকে বলে যে খালি পা হাঁটলে তার ভালো হয়, তার এনার্জি মানে আর্থের এনার্জির ইম্প্যাক্ট ভুল হয়। কিন্তু আমাদের সেই জায়গাটা তো আর পরিবেশটা সেই জায়গায় নেই, এখন তো সব জায়গায় পলিউটেড হয়ে গেছে, যার ফলে নানা রকম ভাইরাস, ভাইরাস ওইগুলো হওয়ার সম্ভাবনা বেশি হওয়ার ভয় থাকে। শু পরে হাঁটলে সুফল কুফল? হ্যাঁ, শ্যুটা হচ্ছে হাঁটা তো উচিতই, এবং শু হচ্ছে বিভিন্ন ধরনের থাকে। কখনই কম দামের শু ব্যবহার করা উচিত না। কারণ হচ্ছে শুটা ধরুন যদি কম দামের শুগুলো, সেটাগুলো হার্ড সারফেস, তলাটা হচ্ছে সোলটা হার্ড থাকে। আচ্ছা, হার্ড থাকলে পুরোটা প্রেশারটা আপনার পায়ের ওপর পড়াতে হয়, এবং যে বাউন্স হওয়ার কথা থাকে সেগুলো আপনার বাউন্স হয় না। আচ্ছা, সেইটা হচ্ছে বিরাট ক্ষতি করে। সেই জন্যই আপনার শুটা একটু দামি পরা উচিত। শুটা দামি না পড়লে পরে আপনার এই সমস্যাগুলো থাকে না।
এবং হচ্ছে বলে যে আপনার হচ্ছে শ্যুটা অল্টারনেটভাবে একটু চেঞ্জ করা উচিত। একই রকম শু একটা শেপের হয়তো আটকে গেলে পায়, সেটা হচ্ছে আবার হয়তো 2 মাস পর আর একটা শু ব্যবহার করুন কয়েকদিনের জন্য, আবার আবার সেটা ব্যবহার করুন। মানে সেট আপ করতে দিন না পাটাকে? হ্যাঁ, পাটাকে সেট আপ করতে দিন। আচ্ছা, অনেকে দেখা যায় যারা হয়তো মাঠে যায় না, রাস্তা পিচের রাস্তায় ছুটছে অনেক, মানে যদি আমরা বিকেলবেলা বেরোই অনেকে দেখা যায় ছুটে বেড়াচ্ছে পিচের রাস্তা, বা সকালে হলেও তাই। সেটা কি বৈজ্ঞানিকসম্মতভাবে ঠিক? মানে না, কখনোই উচিত না। কারণ হচ্ছে হার্ড সারফেস, ওখানে হচ্ছে বাউন্স, মাঠে ধরুন হচ্ছে একটু বাউন্স হওয়ার থাকে, ঘাস থাকে, এখানে তো তা না, একদম আপনার রোলার চালিয়ে সেটাকে হার্ড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে যখন আপনি হচ্ছে রানিং করবেন তখন আপনার হচ্ছে বডির ওয়েট যা আছে তার বেশ কয়েক গুণ আপনার হচ্ছে পায়ের ওপর পড়বে। আচ্ছা, হার্ড সার্ভিস বলে? হার্ড সারফেস বলে এমনিতেই পড়বে, সবেতেই পড়বে, কিন্তু হার্ড সারফেস সেটাতে আপনার বাউন্স হওয়ার কোনো জায়গা নেই, নরম জায়গা নেই তো। আচ্ছা, সেটা গোটা শরীরটার ওপরেই আপনার হচ্ছে পায়ের ওপর পড়বে, এবং হাঁটু এবং হচ্ছে আপনার অ্যাঙ্কেল এই জায়গায় ইনজুরি হওয়ার পসিবিলিটি চান্স। এবং দেখবেন বেশি অ্যাথলেটে যারাই হচ্ছে এই হার্ড সারফেসে ছোটে, রাস্তায় ছোটে, দেখবেন সিংবনে পেন হওয়ার বেশিরভাগ হয়েছে ভোগে তার। মানে হয়তো এর জন্যই অনেক জায়গা থেকে শোনা গেছে যে বেশি হাঁটলে বা বেশি দৌড়লে হাঁটু লাগে। এইগুলোই হচ্ছে সব থেকে বেশি কারণ। আচ্ছা, যারা নর্মাল ওয়ার্কআউট করে তাদের ক্ষেত্রে না, তাদের ক্ষেত্রে, রানিং এর ক্ষেত্রে, যারা অ্যাথলেটিক হতে যায়, রান নিয়ে এগোতে চায়, রানিং তাদের ক্ষেত্রে, যারা নর্মাল ওয়ার্কআউট করে তারা তো শুধুমাত্র নিজের ঘামটা সরানোর উদ্দেশ্য, সেটা হার্ড সারফেস হোক আর সফট সারফেস হোক। আর যেটা হচ্ছে আমরা ওই হাঁটুর প্রবলেম যেটা বললেন, আমরা বেশিরভাগ মানুষই এখন তাই ভোগে। হাঁটুর প্রবলেমটা খুব এখন সে সমস্যা এটা, এবং সেটা হচ্ছে আমাদের এমনিতেই হাঁটুতে যে ফ্লুইড, একটা লিকুইড বেরোয়, জেল যেটা বলি আমরা, সেটা ধরুন হচ্ছে বাড়ানো যায় না, মেডিসিন খেয়ে বা অন্য কিছু বা ইনজেক্ট করে দিয়ে কোনো কিছু করা যায় না, সেটা ঈশ্বর যা বলে দিয়ে ততটুকুই থাকবে। সেটা এবার ধরুন হচ্ছে বেশি সেটা ব্যবহার করলে, ধরুন হচ্ছে আমরা একটা 1 লিটার মোবিল ভরে দিলে পারে একটা যন্ত্রতে যা চলবে, বেশি চললে পারে ধরুন সেই মোবিলটা শেষ হয়ে যাবে, কিন্তু যন্ত্রতে মোবিলটা ভরার একটা সুযোগ আছে, কিন্তু আমাদের এখানে ভরার সেই সুযোগটা নেই। এইবার কিছু জায়গা হয়েছে সাপ্লিমেন্টারি ইউজ করি আমরা, কিন্তু সেই সাপ্লিমেন্টে তৎক্ষণাৎই সেইটাকে ইয়ে করে, বাদ বাকিটা আবার শেষ হয়ে যায়, ওইটা জমা হয় না, বুঝেছেন তো? জমা হওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্যে খুব সাবধান এই জায়গাটাকে, আপনার যা আছে সেটাকে একদম প্রপারলি ব্যবহার করো, মিসইউজ যেন না করা যায়। আপনি সাপ্লিমেন্টের কথা বললেন, পার্টিকুলারলি জিম বা কোথায় গেলে সাপ্লিমেন্ট তো সবাই নেয়, বেশিরভাগই এখন তাই নিচ্ছে, কিন্তু রানার বা অ্যাথলেটিকের ক্ষেত্রে অবশ্যই নেয়, দরকার না ভুল সেটা নেওয়া? না, ধরুন আমাদের বিশেষ করে এই সব জায়গাগুলোতে, মফস্বল শহরে দুধটা ধরুন আমরা অ্যাভেলেবেল এবং সলিড পাওয়া যায়, সেটা ধরুন আপনার শহর বা কলকাতা বা বড় শহরে আপনি সেটা পাবেন না, সেটা আপনার সাপ্লিমেন্টারি ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, এইগুলো আপনার করতে হবে, যে আমরা টাটকা সবজিটা যেটা পাচ্ছি সেটা ধরুন ওইগুলো পাওয়া যায় না, আমাদের এখানে দরকার নেই, কিন্তু আপনার ভালো শহরে, বড় শহরে সাপ্লিমেন্টারি দরকার। এগুলো সাপ্লিমেন্টের অত নেগেটিভ ইম্প্যাক্টও থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, সেই ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে হলে আপনার কিডনি বা অন্য অর্গানগুলোর উপরও এটা চাপ পড়বে। মানে লিমিটেশন, হ্যাঁ, আপনার সেইটাকে ভালো পুষ্টিবিদের অধীনে কিন্তু নিতে হবে। আপনি নিজে যে এখন বাজারে দেখুন অহরহ বাজারে ছড়িয়ে গেছে, অনেকেই কিনে খেয়ে নেয়। আপনার জিমগুলোতে ধরুন হচ্ছে ভালো ট্রেনার নেই, সে বলে যে এইটা খাও, দুদিনে চেহারা দারুণ ফুলে গেল, বেশ ইয়ে হলো, ভালো হলো, শুধু সে ভালো দারুণ ডেভেলপ হচ্ছে, কিন্তু হঠাৎ করে তারপরে হচ্ছে যে কোনো একটা অর্গানের ওপর সেটাকে এফেক্ট পড়ে। সেই জন্য ভালো পুষ্টিবিদের কাছে সাজেশন নিয়ে খাওয়া উচিত, আদারওয়াইজ না নেওয়াই ভালো। নর্মাল ফুড, আপনাদের ন্যাচারাল ফুড যেটা হচ্ছে সবটাই বেস্ট, সব থেকে ভালো। আপনাকে আপনার বাবা গাইড করেছে, যার ফলে আপনি অ্যাথলেটিকের আজকে এত দূর এসেছেন এবং খুব এনজয় করছেন। অনেক গার্জিয়ান আছে যারা চায় যে আমার ছেলেকে রানার বা জিমন্যাস্টিক বা অন্য কোনো অ্যাথলেটিক ডিপার্টমেন্টে এগিয়ে নিয়ে যাবো বা ফিট থাকার জন্য এগোবে, তাদের প্রসেসটা কী হওয়া উচিত? অবশ্যই এখন তো ধরুন এই জায়গাটা এমন হয়ে গেছে, একদম খুব ছোটোবেলা থেকেই আসতে হবে, কারণ এত কম্পিটিশন বেড়ে গেছে। আপনার হচ্ছে ছোটোবেলা থেকে টেকনিকটা ঠিক মতো না জানলে পারে, টেকনিক শিখতে যদি আমার বয়সটা ঠিক 18 বছর পেরিয়ে যায়, তাহলে তখন পারফর্ম কখন করবে? সেই জন্য একদম ছোটোবেলা থেকেই, অন্ততপক্ষে 7-8 বছর বয়স থেকেই তার টেকনিকগুলো ঠিক হোক এবং সে নর্মালভাবে বাড়ুক, এবং হচ্ছে আপনার 13-14 বছর বয়স থেকে আপনার হচ্ছে ট্রেনিংটা তার শুরু হোক। ট্রেনিংটা শুরু হলে পারে তখন সে তার রেজাল্ট পাওয়া যাবে আপনার হচ্ছে ওই
17-18 বছর বয়সে তার থেকে রেজাল্টটা পাওয়া যায়। মানে ভিতটা প্রথম থেকে শুরু করতে হ্যাঁ, হবে। ভিতটা প্রথম থেকে শুরু করতে মানে কোনো কোচিং বা কোনো কারো আন্ডারে বা অবশ্যই, মাঠে অবশ্যই, গিয়ে অবশ্যই। গার্জিয়ানও যদি হ্যাঁ, অবশ্যই অবশ্যই ম্যানেজটা করা। এইটা করতে হবে। এটা আমরা এতক্ষণ অনেকটাই কভার করলাম আপনার জীবনী থেকে আপনার দূর আসা এবং সাধারণ মানুষ কীভাবে যেতে পারে। একটা জায়গায় মিস করে গেছে, যেটা একটু জানবো, একটু কৌতূহলী, সেটা আপনি এত দেশ ঘুরেছেন, এত আমাদের দেশে এতগুলো জায়গা কভার করেছেন, সব জায়গায় তো সমুদ্রের অভিজ্ঞতা হয়নি। তাতে হয়নি। কোনো মিটে গিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো মিটে গিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো মিটে গিয়ে হয়তো আপনি খুব ফাইনালে ফার্স্ট হয়েছেন বা প্রথম রানার্স হয়েছেন, সেখানে গিয়ে তো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, মেবি হয়তো এরকম ঘটনা ঘটেছে। এরকম যদি একটা দুটো উদাহরণ দেন, এবং সেই জায়গা থেকে যারা অ্যাটলিস্ট অ্যাথলেটিক হতে চাইছে, তারা কীভাবে সেই জায়গাগুলোকে রিকভারি করতে পারে, একটু যদি আপনার ভালো অভিজ্ঞতা উইথ খারাপ অভিজ্ঞতা। এটা তো ধরুন প্রত্যেক অ্যাথলেটিক্সই একটা অ্যাথলেটিক্স জীবনে ধরুন হচ্ছে থাকবে, ভালোও থাকবে, খারাপও থাকবে। তো আমার ক্ষেত্রে বেশিরভাগটাই ভালো অভিজ্ঞতা, কারণ কখনো কারোর সাথে এই ব্যাপারটা নিয়ে যে মনোমালিন্য হওয়া বা কোনো অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার সঙ্গে দুর্ব্যবহার করা, সেরকম ধরনের কিছু হয়নি। তবে সেটা ধরুন কিছু কিছু তো ধরুন আছেই, যেমন হচ্ছে অনেক সময় গেছি, গিয়ে দেখা গেছে যে ধরুন থাকার জায়গা যেগুলো করা হয়েছে, সেখানে হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে থাকার জায়গা নেই, সেখানে আমরা হয়তো পেপার পেতি রাতে হয়তো শুতে হয়েছে স্টেডিয়ামের মধ্যে। সকালে মিট করেছি, করে তারপরে এমন আমার অভিজ্ঞতা আছে, একবার মিট করতে গিয়েছিলাম বহরমপুরে, সেখানে হচ্ছে রাত্রি 10টার সময় বলা হলো যে না, এইগুলো দেওয়া যাবে না। তখন তাহলে কী হবে, তখন আমরা বলবো, তাহলে কর্মকর্তা বলে তাহলে মিটটা পোস্টপোন হবে। না, মিটটা পোস্টপোন করতে হবে না, আমরা অ্যাথলেটরা ঠিক আছি, আপনারা যে কোনো একটা ঘর দিন। তো একটা ঘরের মধ্যে আমরা বোধহয় 60 জন ছিলাম, মানে যে পাশে শুয়েছিলাম সেই পাশেই শুতে হয়েছিল। হ্যাঁ, মানে একদম কাত হয়েই শুতে হয়েছিল, আমাদের একদম হয়ে শোয়ার জায়গা ছিল না। তা সত্ত্বেও আমরা তারপরের দিন মিট করেছি। আবার কিছু ভালো অভিজ্ঞতাও আছে, যেমন হচ্ছে কোনো মিটে গেছি, সেখানে কি ভীষণ আদর আপ্যায়ন পেয়েছি, মানে একদম বাড়ির মতন মনে হচ্ছে। তারা হচ্ছে নিয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে তাদের খাওয়া দাওয়া করিয়েছে, এবং হচ্ছে ভীষণ আদর আপ্যায়ন। এবং সব থেকে দেখেছি, আমি যতগুলো দেশ ঘুরেছি, 7টা দেশ ঘুরেছি আমি ইতিমধ্যেই, তো সব থেকে আমার ভালো লেগেছে বাংলাদেশই ভালো লাগে। বলেন কি? কারণ হচ্ছে সব থেকে ভালো লাগার প্রথম কারণ হচ্ছে নিজের ভাষাটা প্রকাশ করতে পারি। আচ্ছা, ওখানকার হসপিটালিটি কেমন ছিল, মানে আপ্যায়ন কেমন ছিল? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি প্রথম যখন যাই 2017 সালে, তখন আমার মনে হয় চট্টগ্রামে ছিল, MJ স্টেডিয়ামে ছিল। তো আমাদের যে হোটেলে রাখা হয়েছিল, আমরা এই হোটেলের মানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ফুলের তোড়া দিয়ে এবং হচ্ছে মুখে একটা করে রসগোল্লা। বাহ। যিনি ওখানকার সেক্রেটারি ছিলেন অ্যাথলেটিক্সের, এবং হচ্ছে হোটেল থেকে গাড়ি করে স্টেডিয়ামে নিয়ে আসা, এবং হচ্ছে 24 ঘন্টা গার্ড। ভীষণ আদর আপ্যায়ন। এটা 2017 সালে? 2017 সালে। গত বছর 2024 সালে গিয়েছিলাম, ঢাকাতে ছিলাম, ঢাকাটা বঙ্গবন্ধু স্টেডিয়ামের মধ্যে ছিল। আর ডেটটা মানে ডেটটা জুনের হচ্ছে 26 থেকে বোধহয় 30 না কত ছিল। মানে আমি এই কথা বলছি, তার কারণ হচ্ছে অক্টোবর থেকে ওখানকার আবহাওয়াটা চেঞ্জ হতে শুরু করে। আপনি ভালো বলে আমি একটু অবাকই হলাম, মানে আমি ভাবলাম রিসেন্ট কিছু কিনা, কারণ 26 থেকে এখন যে আবহাওয়া আমাদের দুই দেশের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গাটা হয়তো নেই মনে হচ্ছে। তো আমি গিয়েছিলাম এই লাস্টবারে, যখন 2024-এ হচ্ছে 26-এ 25-এ জুন পৌঁছালাম। তো সেখানেও তাই দেখলাম ঢাকা স্টেডিয়ামে আমাদের জন্যে, ঢাকার যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল, যে সব থেকে ভালো হোটেল আমাদের, সেখানে 5 স্টার হোটেলে আমাদের রেখে দেওয়া হয়েছিল। এবং হচ্ছে খাওয়া দাওয়াটা তো বটেই, এবং আদর আপ্যায়ন সামান্য। যেমন আমার এখান থেকে গিয়ে একটা সিমের দরকার ছিল, তো আমি একজন অ্যাথলেটকে শুধু বললাম যে এরকম আমার একটা সিম না হলে তো আমি বাড়ি থেকে কোনো যোগাযোগ করতে পারছি না। তো উনি নিজের ইভেন্ট করে এসেই বললেন, আপনি আমাকে 10 মিনিট সময় দিন, আপনাকে নিয়ে গিয়ে আমি করব। তো 10 মিনিটের পরেই উনি মিট শেষ করেই আমার কাছে এসে নিজেই বললেন, চলুন অজয়বাবু, আমার সঙ্গে চলুন। ওদের হচ্ছে বোধহয় এয়ারটেলে কি একটা গ্রামীণ আছে সিম, সেখানে নিয়ে গিয়ে আমাকে একটা সিম জোগাড় করে দেওয়ার
হ্যাঁ, ওনার আইডি দিয়ে সিম আমাকে জোগাড় করে দেন এবং হচ্ছে চলুন, আমাকে সেভারাল টাইম এসে চলুন আমার বাড়ি, চলুন আমার বাড়িতে একটা দিন থাকবেন। হ্যাঁ, এরকম ছিল। আমারও কিছু রিলেটিভ আছে বাংলাদেশে, সেখানে আমি গিয়েছিলাম, রাজশাহী গিয়েছিলাম। তো একদিন রাজশাহীতে গিয়ে আমি বেড়াতে নিয়ে গেলেন ইউনিভার্সিটি। তো তখন দেখলাম যে পিকেটিং শুরু হয়েছে, তখন অলরেডি দেখলাম পিকেটিং চলছে এই রিজার্ভেশনের বিরুদ্ধে। তখন আমাদের সময় ওসব কিছুই ছিল না এবং আমরা যথারীতি খুব ভালোভাবে আদর আপ্যায়নের সঙ্গেই আমরা হচ্ছে ফিরেছি। আর যেমন হচ্ছে অন্য দেশ গেলেও যেটা ভাষার সমস্যা, যেমন লাস্ট থাইল্যান্ড যেটা গিয়েছিলাম, আমার হচ্ছে রুমমেট ছিলেন হচ্ছে কর্ণাটকের নন্দলাল বলে নাম ভদ্রলোকের। তো তিনি ছিলেন, আমরা একদিন খাবার নেই, খাবার কিনতে বেরিয়েছি, একটা মলে গেলাম। মলে যাওয়ার পর আমরা তো বলছি যে ব্রেড, তো থাইল্যান্ডের হচ্ছে সমস্যা সব থেকে হচ্ছে না ওরা ইংরেজি বোঝে না অন্য কিছু বোঝে, থাই ছাড়া কিচ্ছু বোঝেন না। তো আমরা তো বলি কি কোনো যে প্রকারই উনি তো ব্রেড আমাদের দিতে পারছেন না বা বিস্কিটও দিতে পারছেন না। তারপর ঘুরে ঘুরে মলে যখন আমরা হচ্ছে এই ব্রেড আর বিস্কুটে হাত দিলাম, তখন আমরা দিস ইজ কল্ড ব্রেড আর বিস্কিটস। তো তখন আমাদের কথা শুনে ভীষণ হাসছেন এরা। হ্যাঁ, তো এরকম হাসাহাসি এরকম করি আমাদের ওই সমস্যাগুলো সব থেকে বড় হয়, মানে সময়টা উপভোগ হয়, আমার সমস্যাটাও মেটে এরকম। অনেক সময় আমরা হচ্ছে স্টেডিয়াম থেকে আসছি একদিন হচ্ছে বিকেলবেলা আসছি, তো দেখছি হঠাৎ করে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে গেল ঘ্যাচ করে। আমাদের কী হলো, আমাদের ভয় লেগে গেল, কী ব্যাপার আমাদের পুলিশে। তো ওদের ভাষাতে বললো যে এরকম আপনারা কোথায়, আর আমাদের ট্র্যাকস্যুট ছিল, ট্র্যাকস্যুটে লেখা ছিল ইন্ডিয়া। তো আমাদেরকে জিজ্ঞেস করার পর আমরা যখন বললাম আমরা হোটেলে যাচ্ছি, তো বলছে কেন হেঁটে যাচ্ছেন, তাহলে আমাদের ভিকেলসে এখন আসেনি, ওই জন্য হেঁটে যাচ্ছি। সঙ্গে সঙ্গে পুলিশ ভ্যানে আমাদের তুলে নিয়ে আমাদের হোটেলে পৌঁছিয়ে দিলেন। এরকম অভিজ্ঞতাও আছে। এটা কি শুধু আমাদের ইন্ডিয়া বলে নাকি সব দেশের? না, সব দেশেই। এবং হচ্ছে দেখেছি থাইল্যান্ডের এত টাফ কম্পিটিশন ছিল, সেখানে হচ্ছে ইউএসএ থেকে এসছিলেন, ইউকে থেকে এসছিলেন, আফ্রিকা থেকে এসছিলেন, জাপান ফাপান এইগুলো তো সব অ্যাথলেটরা ছিলেন। এবং সব থেকে দেখলাম সেটা হচ্ছে ওদের বডি টাইপগুলো থাইল্যান্ডের মানুষের, যে আপনার 75-80 বছরের মহিলাদেরও যে বডি টাইপ কি সুন্দর, যে মনেই হচ্ছে না যে ওই বয়সের উনি, মানে এত সুন্দর ওদের মেইনটেনেন্স। হ্যাঁ, মেইনটেনেন্স উইথ ভৌগোলিক যে পরিবেশ, সেটা একটা এফেক্ট করে। এবং খাওয়া দাওয়াও দেখলাম যে ওদের থেকে আমাদের খাওয়া দাওয়াটাও বেশিরভাগটাই ধরুন আমাদের স্পাইসি খাই, সেই ব্যাপারটা ওদের নেই একদম, যার ফলে কিন্তু ওদের বডি টাইপটা অনেক ভালো। আপনি ইউরোপ কান্ট্রিতে গেলে ম্যাক্সিমাম মানে আমাদের যেমন বললাম 60-65-র মধ্যে মানুষ প্রায় বাড়িতে বসে থাকার অবস্থা হয়, ওদের 70-80তেও স্ট্রংলি ঘুরে বেড়ানোর অবস্থা থাকে। ঠিক, যেটা ওয়েদার আর খাওয়া দাওয়া ফুড হ্যাবিটটা সব থেকে ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা দেখেছি যে যেটা হচ্ছে আমাদের মতনই যেটা হচ্ছে বডি টাইপগুলো, যেটা হচ্ছে শ্রীলঙ্কান আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, মালদ্বীপ আছে, এদের দেখেছি আমাদের মতনই বডি টাইপ এদের। আমি আশ্চর্য গিয়েছি, তবুও আমাদের ওই দেশগুলোর তুলনায় আমাদের ভালো, কারণ আমাদের এখানে ইন্ডিয়াতে প্রায় 100 বছরের উপরে অ্যাথলেটরা এখনও অংশগ্রহণ করেন ইন্ডিয়ায়। হ্যাঁ, হরিয়ানা এক ভদ্রমহিলা আছেন, তিনি এখনও 106 বছর বয়স, তিনি এখনও পর্যন্ত 100 মিটার রান দেন। তার মানে সে এখন স্ট্রিক্ট একদম। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি বাড়িতে কি করেন, বলে যে मैं तो रोटियों बेलती हूँ, खानाও पकाती हूँ। 106 বছরে? হ্যাঁ, ওনার সঙ্গে দেখি আসে, ওনার ছেলে আসে 80 বছর বয়স, 80 বছর ছেলে আসে, ওনার নাতনিরা সবাই আসে মিট করতে। এই যে মানুষগুলোর সাথে পরিচয় হয়, মানে ভীষণ ভালো লাগে। তখনই মনে হয় যে অনুপ্রেরণা পাই যে উনি যদি 106 বছরে 100 মিটার ছুটতে পারেন, তা আমি কেন হচ্ছে 65 বছরে পারবো না। মানে খুব ভালোভাবে ছোটে তো। হ্যাঁ, ভীষণ ভালোভাবে, বললাম তো। সেইটা আশ্চর্য হয়ে যায় যে আমি এরকম। আবার ফরেনেও তাই দেখলাম, যে থাইল্যান্ডেও তাই দেখলাম, আবার দেখলাম বাংলাদেশে দেখলাম যে 70-এর উপরে কোনো ক্যান্ডিডেট নেই, পাকিস্তানেও তাই, মালদ্বীপেও তাই, আপনার হচ্ছে শ্রীলঙ্কা একটু ভালো, কিন্তু ইন্ডিয়ার মতন অতটা নয়, ওদেরও তাই সেই রকম। এই দেশগুলোর ওই তখন কি আমাদের মনে হয় যে আমাদের কিছু পরিবর্তন করা উচিত, মানে ওই ধরনের, মানে এই যে এত বছর পর্যন্ত তারা এত খুব ভালোভাবে থাকছেন, তখন আমাদের দেশের মানুষদের কিছু পরিবর্তন করা উচিত, খাওয়ার হ্যাবিট হোক বা। অবশ্যই এটা। তারপর আমাদের যেটা সবথেকে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের, আমাদের মাঠে যাওয়ার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার খুব অনীহা,
যেটা হচ্ছে আমাদের অন্য রাজ্যগুলো কর্ণাটক বলুন, আপনার হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব বলুন, হরিয়ানা বলুন, দিল্লি বলুন, ওই দিকের রাজ্যগুলোতে আপনার হচ্ছে এই জিনিসটা, কেরল ফেরল অনেক আমাদের থেকে অনেক, প্রত্যেকেই সকালবেলায় মাঠে যান, যেটা আমরা এখানে এখনো পর্যন্ত সেটা শুরু করতে পারি। আমাদের যে ডাক্তার যতক্ষণ প্রেসক্রাইব করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই এই জায়গাটা হয়ে আছে আমাদের। আপনি সবার শেষে যারা নতুন রানার্স হচ্ছে বা নতুন রানার অ্যাথলেটিক হচ্ছে, যারা করতে চাইছে, তাদের কি টিপস দেবেন, মানে তাদের কি সাজেশন দেবেন? সবথেকে প্রথমেই বলুন যে শারীরিক দিকটা তো অবশ্যই, শারীরিক দিকটা ডেভেলপ হলেই তবে মানসিক ডেভেলপ হবে। এবং সবথেকে যেটা হচ্ছে আগেকার দিনে যে সুযোগগুলো ছিল না, এখন প্রচুর সুযোগ, অ্যাথলেটদের প্রচুর সুযোগ, আগের থেকে অনেক বেশি সুযোগ, চাকরি বাকরি বলুন, সব দিকেই বলুন, তাদের অনেক বেশি সুযোগ সুবিধা। এদিকে এলে আপনার ক্ষতি নেই, যার ফলে অনেকেই ভাবেন, আমাদের ভাবি যে আমাদের ডাক্তার হবে, প্রথমেই ভাবে আমার ছেলে ডাক্তার হবে, তো না হলে তখন ইঞ্জিনিয়ার ভাবি, তারপরে অন্য পেশায় আমরা ভাবি, কিন্তু তা না। আমার তো মনে হয়, দেখুন না, সচিন তেন্ডুলকর বলুন না, যে একজন ডাক্তার থেকে কি কম? আমার মনে হচ্ছে ওনার স্ত্রী যে অঞ্জলি, মানুষের যা না চেনে, সচিন তেন্ডুলকর থেকে বেশি মানুষ গোটা বিশ্বে চেনে, বিরাট কোহলিকে সবাই গোটা বিশ্ব চেনে, সব থেকে ফ্যান বেশি ধরুন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে সব থেকে বেশি হচ্ছে বিরাট কোহলির ফ্যান। তো তাহলে কম কিসের? তাহলে এই জগৎ এই দিকে আসে না কেন মানুষে? এই দিকটা আসছে না কেন? এই দিকটা এলেই সাকসেসফুল হবে। মানে সেটা কি আপনি এতগুলো রাজ্য তো দেখেছেন, মানুষ দেখেছেন, এতগুলো রাজ্যের, আমাদের ভারতবর্ষের কথা বলছি, সেখানে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল কতটা এগিয়ে আছে? অনেকটাই পেছিয়ে আছে আমাদের পাশাপাশি। যেমন হচ্ছে একটা সময় আমরাই ছোটোবেলায় দেখেছি যে উড়িষ্যাতে অনেক পেছিয়ে ছিল, মানে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে। এখন উড়িষ্যা হচ্ছে অ্যাথলেটিক্সের হচ্ছে হাফ হয়ে গেছে। আমার দ্যুতি চাঁদ বলুন, ওই যে জানা বলুন, হ্যাঁ, আমাদের চোপড়া যিনি হচ্ছে তার কাছাকাছি এখন হচ্ছে টক্কর দিচ্ছে জানা জেভলিনে, প্রচুর অ্যাথলেটস। এবং তাদের হচ্ছে পরিকাঠামো এখন হচ্ছে ভারতবর্ষের মধ্যে আপনার হচ্ছে স্পোর্টস ল্যাবরেটরি বিশ্বের যার মধ্যে হচ্ছে 6 নম্বর হচ্ছে আপনার হচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, এত ডেভেলপ করে আমরা জানি না, আমরা অনেকেই জানি, আমি তো নিজেই জানতাম না, অনেকেই জানে না। এটা এখন মানে ভীষণ ডেভেলপ করেছে। তারপরে ইউপি এখন প্রচুর অ্যাথলেট, ভালো অ্যাথলেট বেরোচ্ছে, যেটা আগে আমরা চিন্তাই করতে পারতাম। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে পিছিয়ে আছি, অনেকটা পিছিয়ে আছে আমাদের খেলাধুলোর দিকটা। আমরা দরকার, এই সদ্য আমরা খুব আনন্দিত যে বহু বছর পর আমরা হচ্ছে সন্তোষ ট্রফি আমরা জয় করলাম, বেশ কয়েক বছর পর। কিন্তু একটা সময় ছিল আমাদের হচ্ছে ফুটবল বলতেই বলা হতো যে কলকাতাকে মক্কা, হ্যাঁ, তো সেই জায়গায় আমরা হারিয়ে ফেলেছিলাম। আবার হয়তো গার্জেনরা বলুন, অভিভাবক বলুন, ক্লাব কর্তারা বলুন, সরকার বলুন, এই দিকটা নজর দিচ্ছেন বা আরও দেওয়া উচিত খেলাধুলোর দিকটা। একটা কথাই তো ঠিক যে যদি হচ্ছে নাগরিকের যদি শরীর সুস্থ থাকে তবেই হচ্ছে সুনাগরিক হিসেবে হয়ে উঠবে, সেটা দরকার। সুনাগরিক হলে সুরাজ্য হয়ে উঠবে, সুরাজ্য হবে, সুদেশ হবে, সবটাই হবে। সেই জন্যে স্বাস্থ্যটা ভীষণ দরকার, স্বাস্থ্যের দিকটা নজর দেওয়া উচিত, খেলাধুলোর দিকটা নজর দেওয়া ভীষণভাবে উচিত। এটা থ্যাংক ইউ স্যার, আপনি এতক্ষণ সময় দিলেন আর এত মূল্যবান বিষয়গুলো শেয়ার করলেন, আমার মনে হয় অনেকের কাজে লাগবে। আগামী দিনে আপনি নেক্সট আপনার কি প্ল্যান থাকছে, মানে এরপরে শিডিউল কি আছে? এরপরেই আমার শিডিউল আছে ন্যাশনাল মিট আছে, সামনেই আছে যে জয়পুরে আছে, জয়পুরে ন্যাশনাল মিটটা করে আসার পর ইন্টারন্যাশনাল মিট আছে ধর্মশালায় এপ্রিলে। আচ্ছা, হ্যাঁ, এর মাঝে তো আমাদের লোকালি কিছু আছেই, লোকালি আছে। তারপরে এখনও ফরেনে মিটের হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এশিয়ান চ্যাম্পিয়ন যাচ্ছেন? হ্যাঁ, যাবো। বাহ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তবে আগে থেকে বুক করে রাখছি, এশিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত আরেকটা পডকাস্ট আমাদের সাথে হবে। অবশ্যই হবে। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, অবশ্যই আপনারাও ভালো থাকুন, সকলেই ভালো থাকুন, তবেই ভালো থাকা যাবে। একদম একদম। হ্যাঁ, কারণ একা ভালো নয়, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক। একদম একদম। আমাদের লক্ষ্য ওটা যে অ্যাটলিস্ট আপনার কথা শুনে যদি কিছু মানুষ প্রভাবিত হয়, কিছু মানুষ তার নিজের পথ বা নিজের দিনগুলো ভালো। বয়সটা কোনো ব্যাপার না, আমি তো দেখেছি, আমি 55 বছর বয়সে ধরুন হচ্ছে ইন্ডিয়ার জার্সি গায়ে দিয়েছি। বয়সটা শুধু নাম্বার, যেটা বলা হয়। 55 বছর বয়সে এত বছর লেগে গেছে আমার।
হ্যাঁ, সেটা নিয়ে বয়সটা লেগে থাকতে হবে, মানসিকতা লেগে মানসিকতা লেগে হার থাকতে মানলে হবে। চলবে না না, হার না মানো, এই জায়গাটা আমি দেখেছি তো, আমার হচ্ছে মিলখা সিংয়ের দেখেছি, তিনি হচ্ছে মগের করে আপনার হচ্ছে ঘাম তিনি ইয়ে করতেন, জার্সি নিগড়িয়ে দেখতেন কতটা ঘাম হলো, কতটা আমি ওয়ার্কআউট করলাম, কতটা কি করলাম, মাপতেন, ওইখানে মাপতেন। আমরাও সেটা চেষ্টা করি, পারি না, উনি হচ্ছে ঈশ্বর আমাদের কাছে, উনি অ্যাথলেটিক্স জগতের ভগবান। পথ দেখানো শুরু করেছে হয়তো উনি। হ্যাঁ হ্যাঁ, পথ দেখানো শুরু করেছেন উনি। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, খুব ভালো থাকুন আপনিও স্যার, সুস্থ থাকুন। আর পরবর্তী পডকাস্ট আমরা এশিয়ান গেমসের পরই করব। অবশ্যই অবশ্যই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ।